সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1463তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আব্দুল আজিজের জীবনের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক অলৌকিক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কবরের মাটি খেয়ে গর্ভবতী হয় আলেয়া। এমন কথা কি আপনার জীবনে আপনি কখনো শুনেছিলেন যে কোনো নারী স্বামী ব্যতীত মৃত মানুষের কবরের মাটি খেয়ে গর্ভবতী হয়েছে? না, এটা যেমনি আপনি বিশ্বাস করেন না, ঠিক তেমনি আমিও বিশ্বাস করি না। এই গল্পের মাঝে এমনই এক প্রতারণা লুকিয়ে আছে যা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সিনেমার গল্পকেও হার মানাবে আব্দুল আজিজের সঙ্গে ঘটে যাওয়া আলেয়ার ওই ভয়ঙ্কর ঘটনা। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই আব্দুল আজিজ এবং আলেয়ার জীবনের এই ভয়ানক প্রতারণামূলক করুণ গল্পটা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তাদেরকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, এই গল্পটা যেহেতু মাজার ঘিরে, আমি রিসেন্ট একটা ভয়ানক মাজার, অলৌকিক মাজার পরিদর্শন করে এসেছি, যা ছিল চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরায় অবস্থিত, যার নাম ডালচাল মিয়ার মাজার। খুব ভোরে সেই মাজারে গিয়ে রীতিমতো আমি অবাকই হয়ে গেলাম। এবং এই মাজার অল্প সময়ের ভিতরে, প্রায় একদিনের ভিতরে 1 লাখেরও বেশি মানুষ দেখেছে। আপনারা যদি না দেখে থাকেন, ভিডিওর এই আই বাটনে ক্লিক করে আপনারা এই মাজারের ভিডিওটা দেখে নেবেন। এটা শুধু একটা মাজার নয়, এটা এমনই এক জিনিস যা দেখে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। চাইলে আপনি এই গল্প শেষ করেও সেই মাজারের ভিডিওটা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমার বাড়ি সিলেট। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হকার। আমার বাবা ট্রেন স্টেশনে, বাস স্টেশন সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার সামনে হকারি করে করে চানাচুর বিক্রি করে। এক কথায় বলতে গেলে আমার বাবা একজন ঝালমুড়ি বা চানাচুর বিক্রেতা। ছোটবেলা থেকে বাবার ওই ব্যবসা দিয়েই খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমি পড়াশোনা করার খুব বেশি দূর পর্যন্ত সুযোগ পাইনি। আমার মায়ের ইচ্ছায় আমি শুধুমাত্র নিজের নামটা পর্যন্ত লিখতে পেরেছি। প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার পরে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে এবং শিক্ষা জীবন শেষ করে আমিও আমার বাবার সঙ্গে যথারীতি বিভিন্ন জায়গায় গিয়ে চানাচুর বিক্রি করতে শুরু করি। তো একটা সময় আমার কাছে এই কাজটা ভালো লাগতো না। আমি একটু অন্যরকম মানুষ ছিলাম, মানে লজ্জা পাইতাম। কলেজের সামনে বা স্কুলের সামনে যখন চানাচুর বিক্রি করতে যাইতাম, বাস স্টেশন, রেল স্টেশন, এখানে সেখানে যখন চানাচুর বিক্রি করতাম, অনেক মেয়েরা যখন আসতো আমার কাছে খুব লজ্জা লাগতো। অল্প কিছুদিন এই কাজটা করার পরেই আমি আমার বাবাকে সাফ জানিয়ে দিলাম যে না, আমি আর এরকম হেঁটে হেঁটে চানাচুর বিক্রি করব না। আব্বা তখন আমার উপরে খুব খেপেই গেল। এক কথায় রাগ করে আমাকে বললই যে ব্যবসা করে ছোটোবেলা থেকে তোর মুখে দুমুঠো ভাত তুলে দিয়েছিলাম, আজ এই ব্যবসায় তোর কাছে লজ্জার কারণ মনে হয়? জীবনে কোনোদিন মানুষ হতে পারবি না। এরকমভাবে বাবা তখন আমাকে অভিশাপ দিল। বাবার ওই অভিশাপ নিয়েই আমি তখন চিন্তা করলাম যে না, আমি সত্যি আর কখনোই ওই কাজ আমি আর করব না। আমি তখন বাড়িতেই বসে থাকতাম, তেমন কোনো কাজকাম করতাম না, বউ করে ঘুরে বেড়াতাম। আমার বাবা তখন আমাকে বলতো যে কিছু একটা কর, এটা বাদ দিয়ে হলে অন্য কিছু একটা কর। আমি তখন আমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলে আমার এলাকাতে একটা জমি 1 বছরের জন্য হোসানে নিলাম, মানে বন্ধক নিলাম। 1 বছর ওই জমিটা আমি যেটাকে বলে কন্ট্রাক্টে নিলাম। এবং নেওয়ার পরে আমি তো কখনো চাষাবাদ করি নাই, চাষাবাদের অভিজ্ঞতা আমার নাই। এরপর ওই জমিটাতে আমি একটু একটু করে চাষাবাদ করতেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই ফসল হলো। এই জমির মালিক ছিল মতিন মেম্বার। মতিন মেম্বার ছিল আমাদের এলাকাতে খুব নাম করা একজন ব্যক্তি। ওনার জমি জমা জায়গা সম্পত্তি অনেক আছে। তো মতিন মেম্বারের ওই জমিটা আমি যখন চাষাবাদ করি, আলহামদুলিল্লাহ আমার ভালোই ফসল হয়। এই ফসল ঘরে উঠাই এবং মতিন মেম্বারকেও দিই। এমন করতে করতে মতিন মেম্বারের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। মাঝে মাঝে মতিন মেম্বারের বাড়িতে যাইতাম, আসতাম। এই করতে করতে মতিন মেম্বারের বড় মেয়ে, যার নাম ছিল মনি, ওই মেয়েটাকে আমার মনে ধরে যায়। আমি ছিলাম গরিব মানুষ, আমার বাবা ছিল ঝালমুড়ি বিক্রেতা এবং আমিও এক কথায় বলতে গেলে হত দরিদ্র পরিবারেরই সন্তান। কিন্তু তারপরেও মেম্বারের মেয়ে ওই মনিকে আমার তখন ভালো লেগে যায়।
আমি যখন ফসল ফলাইতাম এবং কোনো বিষয়ে মতিন মেম্বারের সঙ্গে কথা বলতে যাইতাম, তখন মনির দিকে তাকিয়ে থাকতাম। মনির ওই চাহনি দেখে আমার কাছে মনে হতো শুধু যে আমি মনিকে পছন্দ করি ঠিক তাও নয়, মনিও মনে হয় মনে মনে আমাকে অনেকটা পছন্দ করে, এমনটাই আমার কাছে মনে হতো। দিন যত সামনের দিকে যাচ্ছে মনির প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এই করতে করতে একটা সময় জমির ভিতরে আমি সরিষা গাছ লাগাই। এটা হচ্ছে বছরের শেষ, মানে এরপরে আমি জমি দিয়ে দিব। তো সরিষা গাছ লাগাই, তো সরিষার ফুলগুলো হয়। একদিন সকালবেলা হলো কি, আমি সরিষা ক্ষেতে কাজ করতেছি, মানে সরিষা ক্ষেতের পাশে ঘাস কাটতেছিলাম। আমার একটা আবার গরুও ছিল, গরুর জন্য। এই সময়ের ভিতরে মনি দেখলাম সরিষা ক্ষেতের দিকে আসছে। তো আসার পরে আমি একটু অবাক হয়ে তাকায় রইলাম যে ও কেন এখানে আসছে। আসার পর আমারে বলল যে আজিজ ভাই, আমার একটু সরিষা ফুল তুলে দেন। আমি তখন বললাম যে সরিষা ফুল দিয়ে কী করবা? বলে ডিম ভেজে খাবো। আমাদের গ্রামের একটা প্রচলিত খুব পছন্দের বা মজার একটা খাবার ছিল, সেটা ছিল হাঁসের ডিম দিয়ে সরিষা ফুলের, মানে সরিষা ফুল দিয়ে হাঁসের ডিম ভাজা হইতো। এইটা খুব মজার একটা সুস্বাদু খাবার ছিল। এবার আমি দেখলাম ও তখন কী করতেছে, সরিষা ফুল তুলে দিতে বলতেছে। আমি তখন একটু একটু করে অনেকগুলো সরিষা ফুল তুললাম, তুলে ওর হাতে দিলাম। আর একটা সরিষা ফুল আমি অনেক লম্বা ডাঁটা রেখে তারপরে কাটলাম, মানে মধ্য থেকে কাটলাম। কাটার পরে সরিষা ফুলগুলোকে দিলাম, দেওয়ার পর ও তখন চলে যাচ্ছে। আমি ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ডাক দিলাম, মনি, ও মনি। ডাক দেওয়ার পরে ও তখন দাঁড়ালো, দাঁড়ায় বলতেছে কি? আমি বললাম মনি, আজ তোমাকে আমি একটা কথা বলবো। আমি জানি এই কথাটা শোনার পরে হয়তো আমার এই সরিষা ক্ষেতটাও চলে যাবে এবং আমি হয়তো মানুষের মায়েরও খেতে পারি, এমন হতে পারে হয়তো আমাদের গ্রাম থেকেও আমাকে চলে যেতে হবে। এত আমার কোনো দুঃখ নাই, কারণ বুকের ভিতর যদি এই কষ্টটা রেখে আমি মরে যাই, আমি না সত্যি অনেক কষ্ট পাবো। যার কারণে আমি আমার বুকের ভিতরে জমে থাকা কথাটা তোমাকে বলতে চাই। ও আমাকে বলে, বলেন না, কি বলবে? আমি তখনই ওই সরিষার ডাঁটাটা ধরে ওর সামনে ধরলাম, হাঁটু গেড়িয়ে বললাম, যে ফুলটা তোমাকে দিলাম, তুমি এই ফুলের মতোই সুন্দর, তোমাকে আমার ভালো লাগে। যদি আমার সামর্থ্য থাকতো আমি তোমাকে বিয়ে করতাম। আমি জানি এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি গরিব বাবার সন্তান, তবে এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। ও তখন আমার হাত থেকে ফুলটা নিয়ে যায় এবং ফুলটা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, ভালোবাসা জয় করার জন্য অর্থ সম্পদ আর আভিজাত্যের প্রয়োজন নাই। ভালোবাসা জয় করার জন্য দরকার পবিত্র একটা মন, আর সেই মনটা যদি আপনার কাছে থাকে তবে আপনি আমাকে ঠিকই পেয়ে যাবেন। এইটা বলে ও একটা মুচকি হাসি দিয়ে আমার সামনে থেকে চলে যায়। ভিতর থেকে মনে হয় কেউ একজন বলে বসলো যে আব্দুল আজিজ, এই মনি তোর প্রেমে পড়ে গেছে। এরপর থেকে আমি এক অন্য জীবনে পদার্পণ করি। আমার চোখে মুখে শুধু মনের জন্য ভালোবাসা। যেখানে ওর দিকে তাকাইতাম, চোখে চোখে চোখাচোখি, কত কথা হতো আমাদের চোখে। ও মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারতো। এইভাবেই তখন আস্তে আস্তে করে সম্পর্কটা সামনে দিয়ে যাচ্ছিল। বছর তখন শেষ হয়ে গেল। আমি মতিন মেম্বারের কাছ থেকে সামনের বছরের জন্য জমিটা আবারও নিয়ে নিলাম। এবার মনির সঙ্গে আমার চিঠিপত্রের কথোপকথন হতো। আমার মনের ভিতরে জমে থাকা কথাগুলো কালো কালিতে আর সাদা কাগজে অঙ্কন করে আমি মনির হাতে দিতাম, আর মনিও আমাকে যথারীতি সেই চিঠির উত্তর দিত। এমনই মিষ্টি মধুর খুনসুটি প্রেমের সম্পর্ক সামনের দিকে যাচ্ছে এবং একজন আরেকজনের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। এরকম করতে করতেই হঠাৎ করে কিভাবে যেন মতিন মেম্বার আমাদের ওই প্রেমের বিষয়টা জেনে যায়। সম্ভবত মনি কারো না কারো কাছে বলে, অথবা আমার কোনো চিঠি মতিন মেম্বার পেয়ে যায়। আমি কিন্তু খুব ভালো চিঠি লিখতে পারতাম না। আমি শুধুমাত্র মনির জন্য চিঠি লেখা শিখেছিলাম। আমি আমাদের এলাকারই এক লোকের কাছ থেকে চিঠি লেখা শিখেছি শুধু মনির জন্য, যে ওর কাছে আমার চিঠি লিখতে হবে। পড়তে পারতাম কিন্তু লিখতে পারতাম না, লেখাটা ওর জন্যই। যাই হোক, শেষ পর্যন্ত মতিন মেম্বার যে কারো মাধ্যমে তখন জেনে যায় যে মনির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। জানার পরে মতিন মেম্বার খুব ঠান্ডা মাথায় প্রথমত আমার কাছ থেকে জমিটা নিয়ে যায়। ওনার আমাদের এখানে প্রচুর জমি আছে, মানে প্রচুর ধানি জমি আছে। এরপরও মতিন মেম্বার আমাকে বলে যে আজিজ, আমার জমিটা আমি নিয়ে যাব, আমার জমিতে আমি ফসল ফলাবো, তুই আমার জমিটা দিয়ে দে। আমি জমিটা আর এই বছর দিব না, মানে মাঝামাঝি বৎসরের উনি তখন আমার কাছ থেকে জমিটা নিয়ে গেল। এবং জমির সুবাদে আমি মতিন মেম্বারের বাড়িতে যাইতাম, মনির সঙ্গে কথা হতো, চিঠিপত্র আদান প্রদান হতো। এবং ওই মুহূর্তে তো আর আমি মনির সঙ্গে আর মানে মতিন মেম্বারের বাড়িতে যেতে পারি না। যেহেতু মতিন মেম্বারের বাড়িতে আমি যেতে পারি না, সো মনির সঙ্গে তো আমার আর কথা হয় না। দিন সামনের দিকে যাচ্ছে এবং বুকের ভিতরে কষ্টের পরিমাণটা খুবই তীব্র আকার ধারণ করতেছে। এই করতে করতে মতিন মেম্বার তখন মনিকে ঘরের মধ্যে আটকায় রাখলো, ওরে কোনোভাবে ঘরের বাইরে আসতে দেয় না।
আমি তখন ওর জন্য পুরো পাগল হয়ে গেলাম। আমার বড় যে 2টা বোন ছিল দোনোটারে তখন বিয়ে হয়ে গেছে। পরিবারে শুধু মা বাবা দাদা দাদি আর হচ্ছে কি আমার ছোট একটা ভাই। আমার ছোট ভাইটা একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। তো এই বিষয়টা আমি তখন সর্বপ্রথম আমার দাদিকে বলি। আমার দাদিকে বলার পরে দাদি আমাকে ডিরেক্টলি বলল, মতিন মেম্বার অনেক খারাপ এবং মতিন মেম্বার তার মেয়েরে কখনোই তোর কাছে বিয়ে দিবে না, সুতরাং এই চেষ্টা করে এই চিন্তা করে কোনো লাভ নাই। আমি তখন দাদিকে বললাম, দাদি আমি তো মনিরে ভালোবাসি, মন থেকে মনিকে ভালোবেসে ফেলছি, মনিকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না, যেভাবেই হোক যে করেই হোক মনির সঙ্গে আমার তুমি বিয়ে করাই দাও। আমার দাদি তখন আমাকে বলে, দেখ আমি তো কোনো কিছু করতে পারবো না, তবে একটা কাজ করতে, একটা ঘটক পাঠা, যেহেতু তোর মনে বিশ্বাস আছে যে মতিন মেম্বার রাজি হতে পারে, তাহলে তুই একটা কাজ কর, আমাদের বাড়ি থেকে একজন ঘটক পাঠা। তো ওই সময় আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, তখন দেখা যায় বিয়ে শাদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটকের মাধ্যমেই হতো, মানে ঘটক ধরা হতো এবং ঘটকের মাধ্যমে বিয়ে হতো। তা আমি তখন আমাদের এলাকাতেই একটা ঘটককে সিলেক্ট করি, মানে একটা ঘটককে ধরি। ধরার পরে ঘটক তখন মনির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং বিয়ের প্রস্তাব নিয়ে গেলে পরে মনির বাবা তখন প্রচণ্ড রকম গালাগালি করে, অপমান করে ঘটককে এবং প্রচুর অপমান অপদস্থ করে তখন ঘটককে ওখান থেকে পাঠিয়ে দেয়। এবং ওই মুহূর্তটাতে আমি মনিকে এতটাই ভালোবাসছিলাম যে আমি মনিকে ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারি না। এবং মনির বাবা এমন না যে মনিকে বিয়ে দিয়ে দিচ্ছে, কোথাও বিয়েও দেয় না। এমন করতে করতে আমাদের এলাকাতে খালেক বাবার বলে একটা মাজার আছে, মানে এটা ঠিক মাজার বলা চলে না, আমাদের মেইন রোডের পাশে একটা বটগাছ আছে এবং বটগাছের নিচে ওই খালেক বাবার একটা ছোটোখাটো মাজার আছে, মানে একটা কবর আছে আর কি। গ্রামের লোকের মুখে শুনেছিলাম মানে আপনার খালেক বলে একজন পাগল বাবা ছিলেন এবং তিনি সারাক্ষণ ওই বটগাছের নিচে বসে জিকির করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, যার কারণে উনি মৃত্যুর পরে ওই বটগাছের নিচে ওনাকে দাফন করা হয়। কথিত আছে, গ্রামবাসীরা বলে থাকে এই বটগাছের নিচে নাকি মাঝে মাঝে এখনও তারা ওই খালেক বাবাকে দেখতে পায়, উনি নাকি কবরের উপরে বসে জিকির করে। এবং আরেকটা কথা প্রচলিত আছে, গ্রামের অনেকেই বলে ওই মাজারের উপরের মাটি, মানে আমরা প্রতি 2-3 মাস পর পরে ওই মাজারে মাটি দেওয়া লাগতো। মাজারের উপরে যে মাটি আছে ওই মাটি এক মুঠ করে মানুষজন নিয়ে যাইতো, বিভিন্ন ধরনের নিয়তে মানুষ ওই মাটি খাইতো এবং অনেকেই শরীরের মধ্যে যদি কোনো বিস্ফোরা হতো, রোগ হতো, ওই মাটি কাদা দিয়ে মেখে তারপরে শরীরে ম্যাসেজ করতো। এমনও শুনেছিলাম যে মানে হাড়ের মধ্যে ব্যথা করতেছে, হাড়ে ব্যথা, এবং সেই ব্যথার উপরে যদি ওই মাটিটা ম্যাসেজ করে দেওয়া হতো, কবরের মাটিটা, তাহলে নাকি হাড়ের ব্যথা ভালো হয়ে যেত। আমি এরকম অনেক কথা মানুষের মুখে শুনেছিলাম। এই মাটির খুব গুণাগুণ আছে। কিছুদিন পরেই ওই খালেক বাবার মাটির, মানে ওই খালেক বাবার কবরের মাটি শেষ হয়ে যেত। আমরা আবারও মাথায় করে করে মাটি নিয়ে ওই খালেক বাবার কবরে দিতাম। এমন করেই তখন আমাদের দিন রাতগুলো কাটতেছে। তো আমার সাথে যখন যে ঘটনাটা ঘটলো, এটা ঘটার পরে আমি তখন এই খালেক বাবার মাথারে বসে খুব কান্না করতাম। 24টা ঘন্টা কবরে বসে কান্না করতাম। আজ আমি গরিব বলে, আমার অর্থ সম্পদ নাই বলে, আমার বাবা একজন চানাচুর বিক্রেতা বলে মনির বাবা মনিকে আমার কাছে বিয়ে দিল না, আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে একরকম চিনিয়ে নিয়ে গেল। বুকের ভিতর তখন কষ্টের আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে, না কাউকে বুঝাইতে পারি, না কাউকে বলতে পারি। সময় যত সামনের দিকে যাচ্ছে মনির প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। এরকম করতে করতে আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, একদিন রাতের বেলায় আমি এই খালেক বাবার মাজারে বসে বসে কান্না করতেছি। রাত তখন আনুমানিক কয়টা বাজে আমার এটা ঠিক জানা নাই। আমি খালেক বাবার মাজারে বসে কান্না করতেছি এবং কান্না করতে করতে আমি সেই মাজারে ঘুমিয়ে পড়লাম। এবং ঘুমিয়ে পড়ার পরে আমার সকালবেলা, সকাল বলতে ঠিক ফজরের পরেই, ফজরে আজান দিল, ওই সময়টাতে আমার ঘুম ভাঙে। এবং ঘুম ভাঙার পরে আমি মাজার থেকে উঠি, মানে এখান থেকে উঠার পরে বাড়ি যাব, ঠিক ওই সময় দেখলাম আমার পায়ের মধ্যে একটা জিনিস লাগলো, মানে পায়ের নিচে লাগছে। তো লাগার পর আমি একটু বিস্মিত হয়ে গেলাম, জিনিসটা কি। এরপর আমার পাটা সরাইলাম, আমি খালি পায়ে ছিলাম, পাটা সরাই দেখলাম যে এটা কোনো নর্মাল জিনিস না। আমি যেটা ধারণা করেছিলাম যে এটাই হতে পারে, মানে স্বর্ণ হতে পারে, আমি তখন এটাকে নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পরে আগুনে পরীক্ষা করে দেখলাম যে না, আমি যেটা ধারণা করছি জিনিস সেটাই। এবং এটা পাওয়ার পরে আমার চোখে মুখে তখন এক অন্যরকম বিস্ময়তা, এটা কিভাবে সম্ভব এবং এই খালেক বাবার মাজারে কিভাবে আসলো। অনেকের মুখে শুনতাম যে অনেকেই নাকি নিয়ত করে খালেক বাবার মাজারে স্বর্ণ গয়না এইটা ওইটা ফালাই দিয়ে যাইতেন, আবার টাকার ব্যাগ, টাকার বস্তা এরকম অনেকে ফালাই দিতেন। এটা আমাদের গ্রামের মানুষের মুখে শোনা।
তো এখন আমার কাছে মনে হলো অবশ্যই কারো না কারো কোনো নিয়ত পূরণ হয়েছে এবং ওই নিয়তে মাজারের মধ্যে এটা ফালাই দিয়ে গেছে, কোনো না কোনো মহিলা বা পুরুষ হতে পারে। তো আমি তখন কী করলাম, এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে এটা আমি তখন বিক্রি করি এবং বিক্রি করার পরে আমি একসাথে অনেকগুলো টাকা পাই, মানে অনেক টাকা হয়ে যায় আমার। এবং টাকা হওয়ার পরে মাজারের সামনের একটা জায়গা আছে, জায়গাটা সরকারি জায়গা, এই জায়গাটা সবসময় খালিই থাকে। আমি তখন এই মাজারের সামনের জায়গাটার মধ্যে একটা দোকান দিই, মাজারের সামনের জায়গাটা একটা দোকান দিই এবং দোকান দেওয়ার পরে যারাই মাজারে আসতো আমি আতর, গোলাপ, সুরমা এটা সেটা ওই দোকান থেকে বিক্রি করতাম এবং কলা, বন, বিস্কিট সহ এটা ওইটা বিক্রি করতাম। দেখা যায় আস্তে আস্তে করে মাজারে মানুষের প্রবণতাও বাড়তেছে এবং আমার দোকানের বেচা কিনেও বেশ বেড়ে যাচ্ছে। বিশ্বাস করেন বেশি না, 6 থেকে 7 মাসের ভিতরে আমার প্রচুর পরিমাণের ইনকাম হতে শুরু হলো, মানে অনেক লাভ হতে শুরু হলো। তখন পর্যন্ত কিন্তু আমি মনে মনে সেই মনিকেই ভালোবেসে যাচ্ছিলাম, কিন্তু মনির সঙ্গে আমার সে সময়টাতে আর কোনো কথোপকথন হতো না। মনি কোথায় আছে, কেমন আছে, এর কোনো কিছুই আমি জানতাম না। মাত্র 6 মাসের মধ্যে আমার পুরো জীবনটাই পাল্টে যায়। আমি হতদরিদ্র গরিব বাবার সন্তান আব্দুল আজিজ, আমি তখন আমার বাড়িতে টিন দিয়ে ঘর উঠাই এবং দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য খুব ভালো হইতেছে, মাজার দেখাশোনা করি, তার পাশাপাশি দোকানটা চালাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল দূর দূরান্ত থেকে মানুষজন আমার কাছে আসতো, আমার সঙ্গে যোগাযোগ করতে এবং আমার সাথে কথাবার্তা বলে মাজারে এটা ওইটা দান করতো। এক কথায় বলতে গেলে আমি তখন ওই মাজারের খাদেম হয়ে যাই, তার পাশাপাশি দোকান করি। 8 মাস পরেই আমি তখন মনির বাবার কাছে পুনরায় আবারও ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠালাম। ওই মুহূর্তে ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠানোর পর মনির বাবা রাজি হলো, কিন্তু মনি জানি কেমন করে দ্বিমত পোষণ করতেছে, মানে মনি রাজি হচ্ছে না খুব বেশি একটা, মানে হাও না নাও না, কিন্তু মনির বাবা রাজি হয়েছে। যেহেতু 7-8 মাসের মতো মনির সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, কথাবার্তা ছিল না, তখন মনির মনে সম্ভবত অন্য কেউ ঢুকে গিয়েছিল। আমার জন্য সম্ভবত তার মনে তেমন কোনো আর জায়গা ছিল না। যাই হোক, তখন আমার টাকা পয়সা হয়েছে, ঘরবাড়ি হয়েছে, দোকানপাট হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, সব কিছু মিলিয়ে তখন মনির বাবাও রাজি হলো আমার কাছে ওনার আদরের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য। চারদিকে ডোল পিটিয়ে খুব আনন্দ, ফুর্তি আর উৎসবের মাঝে তখন মনির সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয়। আমি মনিকে বিয়ে করে তখন ঘরে আনি। আমি যে মনিকে ভালোবেসেছিলাম, যে মনির জন্য আমার জীবন যৌবন সব কিছু আমি দিয়ে একটা নতুন ব্যবসা দাঁড় করিয়েছি, মনির জন্য নিজের পায়ে দাঁড়িয়েছি। ভালোবাসার সময় আমি যে মনিকে দেখেছিলাম, কিন্তু বিয়ের পরে আমি এক ভিন্ন রকম মনিকে দেখতে পাচ্ছি। আজ আমার প্রতি মনির তেমন কোনো ভালোবাসা নাই। আমি যতই মনির সঙ্গে মিশার জন্য চেষ্টা করি, মনির সঙ্গে থাকার জন্য চেষ্টা করি, কিন্তু কেন জানি মনি আমাকে এক অন্যভাবে দেখে। আমার প্রতি ওর পুরনো কোনো ভালোবাসাই নেই এবং সে আমাকে সম্পূর্ণ আর চোখে দেখে এবং আমার সঙ্গে কথা বলতে গিয়ে সে কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়। এক কথায় বলতে গেলে বিয়ে করেছিলাম আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ঠিক স্বামী স্ত্রীর মতোই নাই। এমন করে করে আমার ভিতরটা তখন খুব ফেটে যাচ্ছিল। যাকে ভালোবেসে বিয়ে করলাম, আমি যে তোকে বলি, মনি তোমার কি মনে আছে রাত দুপুরে তোমাদের বাড়ির পিছনে তুমি আর আমি একসাথে কত রোমান্স করতাম, আমাদের মাঝে কত প্রেম ছিল, কত ভালোবাসা ছিল, যত কিছুই আমি ওকে বলি, ও শুধু এগুলা বললে হাসে এবং আমাকে বললে আমার এসব মনে নাই। ওর ভিতরে আমার জন্য যে ইমোশনটা ছিল, ইমোশনটা সম্পূর্ণভাবে মরে গেছে। তারপরেও আমি কি করব, ওর সঙ্গে আছি এবং এরকম করতে করতে আমি প্রায় অনেকগুলো মাস ধরে ওর সঙ্গে থাকতেছি। আমি সন্তান নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ও সন্তান নিতে চায় না। আমি বলি যে আমি বাচ্চা কাচ্চা নিব, ভেবি নিব, সংসারী হব, আমার বাচ্চা কাচ্চা দরকার, কিন্তু ও কখনো বাচ্চা কাচ্চা নেয় না। সত্যি কথা বলতে গেলে আমি আপনাকে ক্লিয়ার করে এটাই বলি, মনির একটা পরকীয়া ছিল। যে সময়তে মনির সঙ্গে আমার বিয়ে হয়, সেই সময়টাতে মনি আরেকটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়। আমি যেহেতু ওর সঙ্গে যোগাযোগ রাখি নাই এবং ওর পরিবার ওকে আমার কাছে বিয়ে দেয় নাই, এবং ওই মুহূর্তে মনি তখন অন্য একটা রিলেশনে চলে যায়। তো ওই রিলেশনে থাকা অবস্থায় কিন্তু মনির বাবা মনিকে আমার কাছে বিয়ে দিয়ে দেয়, যার কারণে মনি আমাকে খুব স্বাভাবিক খুব ভালোভাবে ও আমাকে নিতে পারে না, ওর মনের ঘরে আমাকে খুব ভালোভাবে জায়গা দিতে পারে নাই। যাই হোক আর যেটাই হোক, আমি ওর সঙ্গে ঠিক আগের মতো করেই আছি এবং দুজনের মাঝে গভীর প্রেমের আমার মাঝে ওর জন্য প্রেম ভালোবাসা চলতেছে। এই করতে করতে অনেকগুলো মাস পেরিয়ে গেল, কোনো সন্তানাদি হয় না। তো এবার আমাদের মাজারের মধ্যে এক মহিলা, আমাদের মাজার থেকে মোটামুটি একটু দূরে ওনার বাড়ি, ওনার নাম ছিল আলেয়া। তো
তো ওই আলেয়া তখন একদিন হলো কি সুন্দর সময়, মানে রাত্র তখন 8টা কি 8:30 বাজে, আমি দোকানে বসে আছি, বাট মাজারের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মাজারের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম, রাত্রেবেলায় তো, আর চারদিকে একদম নীরব নিস্তব্ধ অবস্থা। ওই সময় মাজারের ভিতর থেকে কান্নার শব্দটা শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম যে কী ব্যাপার, এখানে কান্না করে কে? তো দোকানটা থেকে আমি তখন আস্তে আস্তে বেরোয় মাজার দিয়ে গেলাম, গিয়ে দেখলাম আলিয়া নামের এক মহিলা, ওনার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই, মাজার থেকে খানিকটা দূরে, উনি ওখানে বসে বসে কান্না করতেছে। তো ওনার কান্না করা দেখে আমার ভিতরটা তখন খুব খারাপ লাগলো। মাজারের মধ্যে তো মানুষ আসলে আসে, যারাই আসে তারা তো মনের মানে দুঃখ নিয়েই আসে। উনি ওখানে মানে কান্না করতেছে, অনেকক্ষণ কান্নাকাটি করলো, করে উঠে চলে যাচ্ছে। তো সে কিন্তু বয়স আমার থেকেও ছোট হবে। আবার তার যে বড় ভাই আছে, ওর বড় ভাইয়ের সঙ্গে আমার আবার চলাফেরা আছে। ওর বড় ভাই মাঝে মাঝে আমার দোকানে এসে বসে। তখন আমি বললাম যে তোমার নাম কি আলেয়া না? বলে হ্যাঁ। আমি বললাম এখানে মানে কান্না করতেছো, কী হয়েছে? কোনো কিছু বলে না। তাই আমি বললাম যে কী হয়েছে আমার কাছে বলো। ও বলতেছে ভাই কিছুই না, চলে যাই, এটা বললো তখন চলে গেছে। তো যাওয়ার পরে তার পরের দিন বিকেলবেলায় আলেয়ার বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা, মানে উনি আমার দোকানে আসছে। আলেয়া আমার থেকেও বেশি ছোট হবে না, হয়তো বড় জোরে 6-7 মাস বা 1 বছরে ছোট হতে পারে, অথবা আমার সমবয়সী হবে। তো ওর বড় ভাই আবার আমার বড়। তো বড় ভাই যখন আসছে আমি ওনারা বললাম যে ভাই এমন এমন ঘটনা, গতকালকে রাতে আপনার বোন আসছিল আমাদের মাজারে, এবং মাজারে আইসা সে খুব কান্নাকাটি করলো। আমার ভিতরেও খুব কষ্ট হলো, এইভাবে কান্নাকাটি করতেছে, ওই কি পারিবারিকভাবে অসুখী? তারপরে সে বলতেছে আমার বোনেরে তিনটা বিয়ে দিছি, আমার বোনের 3টা বিয়ে দিলাম, কিন্তু 3টা বিয়ে আমার বোনের হলো, বাট আমার বোনের ঘরে কোনো সন্তানাদি হয় না। এবং আমরা অনেক ডাক্তার, কবিরাজ, ফকির, অনেক জায়গায় বোনকে নিয়ে গেছিলাম, আমার বোনের ঘরে সন্তান হয় না। আমি বললাম আপনারা কি খালেক বাবার মাজারের মাটি ব্যবহার করেন নাই? বলে হ্যাঁ, সেই মাটিও আমরা ব্যবহার করেছি, কিন্তু আমার বোনের ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। তো তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে আমি আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বললাম না। না বলার পরে তখন দিন আর রাতগুলো কাটতেছে, এই করতে করতে প্রতিদিনই প্রায় এই মেয়েটা মাজারে এসে কান্নাকাটি করে। মানে আলেয়া মাজারে আসে, মাজারে এসে বসে এবং হাঁটু গাড়িয়ে বসে ওখানে বসে বিলাপ করে করে কান্না করে। তো একদিন আমি ওরে বললাম যে তুমি যে এভাবে প্রতিদিন মাজারে আসো এবং মাজারে এসে বিলাপ করে করে কান্না করো, তোমার তো কোনো স্বামী নাই, তোমার তো 3টা স্বামী, নাকি তুমি 3টা বিয়ে হয়েছে, 3টে স্বামীর সঙ্গে তোমার ডিভোর্স বা তালাক হয়ে গেছে, এখন তো তুমি একাই থাকো, তো তোমার যদি সন্তান কিভাবে হবে? তো ও বলে আমি জানি না, আমি শুধু একটু শান্তি চাই, আমি খালেক বাবার কাছে আসি, বাবা যদি আমার একটু দোয়া করে, বাবার দোয়া আমি একটু শান্তি চাই, আমি একটু মানসিক শান্তি চাই। এগুলো ও করে। তো আমি বললাম একটা কাজ করো, কিছু মনে করো না, ওরাও কিন্তু আবার একটু নিম্নবিত্ত পরিবারেরই, মানে ওই যে আলেয়া বা আলেয়ার পরিবার তারা অনেক গরিব, বড় লোক না। তো আমি আলেয়ারে বললাম, ও আমার আবার এটাও বললো যে সে তার ভাইয়ের ঘরে শান্তি নেই, তার ভাইয়ের বউ আছে, ভাইয়ের ছেলেমেয়েরা আছে, তাদের সঙ্গে সে থাকাটা খুব কঠিন হয়ে যায়, তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এগুলো আমার কাছে দুঃখ প্রকাশ করলো। তা আমি তখন আলিয়ারে বললাম, আলিয়া একটা কাজ করো, আমাদের এই মাজারে তো অনেক মহিলারা আসে, অনেক মহিলারা মাজারে নিয়ত করে আসে, অনেক কারণে মহিলারা মাজারে আসে। তা তুমি যদি একটা কাজ করো, এই মাজারের মধ্যে থাকো, দেখো মহিলা খাদেম হিসেবে তুমি মাজারে থাকলা এবং মহিলাদের সেবা যত্ন করলা, ভালোভাবে থাকলা, তো এখানে আমি তোমার জন্য একটা বেতনও নির্ধারণ করব, মাস শেষে আমি তোমাকে একটা বেতনে দিব, এখন তুমি থাকবে কিনা আমারে বলো। ও তখন আমারে বলতেছে যে ভাই দেখেন, আমি তো কোনোদিনও মাজারে ওভাবে কাজ করি নাই, বা মাজারের কাজ কি সেটাও আমি সঠিকভাবে জানি না, তবে আপনি যদি আমারে বলেন তাহলে আমি করতে পারি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাজারে থাকো, মহিলারা যারা আসবে ওদেরকে কোণার মধ্যে বসতে দিবা, ওদেরকে তাবরুক দিবা, এবং ওরা যে মাজারে দান সরকাত করবে সেই দান সরকাতের টাকা তুমি নিবা এবং নিয়ে আমার কাছে দিবা। এক কথায় বলতে গেলে তুমি মাজারের মহিলা খাদেম। এইটা বলার পরে ও তখন আমার কথা মেনে নিল, এবং মেনে নিয়ে যথারীতি ও তখন এই মাজারের খাদেমের কাজ করতে শুরু করলো। বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসতেছে, মহিলাদের কাছ থেকে চাউল টাউল, টাকা, ডিম, এরপরে এটা ওইটা নিতেছে, এবং নিয়ে এগুলো মহিলাদের কাছ থেকে নিয়ে আমার কাছে দেয়, এবং আমি এগুলো বিক্রি টিক্রি করে আবার মাজার চালাই। এভাবে আমাদের সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো আমি কিন্তু আমার সংসার জীবনে শান্তিতে ছিলাম না মনির সঙ্গে। আমি দেখতেছি যে মনি পরকীয়ায় লিপ্ত, ও বিভিন্ন ছেলেদের সঙ্গে পরকীয়া করে, ওর বাবার কাছে গেলে বিভিন্ন ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে। তো মনির সঙ্গে বিয়ে হওয়ার একটা ঘটনা আমার আছে, মানে ঘটনা বলতে কাবিনের ঘটনা। আমি কিন্তু অনেক টাকা কাবিন দিয়ে মনিকে বিয়ে করছিলাম। মনির বাবা বলছিল যে এত টাকা কাবিন ছাড়া উনি ওনার মেয়েকে বিয়ে দিবে না।
তো আমি সেই কাবিনের দিয়েই কিন্তু ওকে বিয়ে করছিলাম। তো যার কারণে আমি ওই কাবিনের টাকা পরিশোধ করতে হবে বলে ওরে ছাড়তেও পারি না। ও আমার ঘরে কোনো কাজ কাম করে না, সারাক্ষণই আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, দাদা দাদির সঙ্গে ঝগড়া করে, ঝামেলা করে। 19 থেকে 20 হলো ওর বাবারে ডেকে নিয়ে আসে। ওর বাবা এসে আমাদের বাড়িতে হামকি ধামকি, মানে প্রচণ্ড রকমের খারাপ একটা অবস্থানের মধ্যে আছে। তো আমি ঠিক কাউরে বুঝাইতে পারি না, কাউরে বলতে পারি না যে আমার সঙ্গে কি হচ্ছে। সারাক্ষণই কান্নাকাটি করি। এবং আমার তখন একমাত্র কাছের এবং পাশের মানুষ হয়ে গেল আলেয়া। আমি আলেয়ার সঙ্গে সবগুলো বিষয় শেয়ার করতাম যে আলেয়া, আমার বউ আমার সঙ্গে এটা করতেছে, আমার বাবা এটা করতেছে, আমার মা এটা করতেছে, আমি কোন দিকে যাব, আমি কি করব, আমি চোখে মুখে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এইগুলো আমি একে একে আলিয়ার সঙ্গে শেয়ার করতাম। এবং যতই আমি আলিয়ার সঙ্গে শেয়ার করি, আলিয়া ঠিক আমাকে ততটাই সাপোর্ট করে যাচ্ছিল। মানসিকভাবে, শারীরিকভাবে, অনেকভাবে সাপোর্ট করতেছে। আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি আছি। এইরকম করতে করতে প্রায় 1 বছরের মতো আলিয়া আর আমি এই মাজারে কাজ করি। 1 বছর পরে এরকম হয়ে গেল যে আমি আমার বউ মনির গায়ে হাতই দিতে পারি না। মনি আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমার কাছে আসে না, আমার সঙ্গে কোনো সম্পর্কে জড়ায় না। ওই সময়ের ভিতরে আমার নজরটা তখন আলেয়ার দিকে যায়। এবং আলেয়ার দিকে যাওয়ার পরেই আমি তখন আলেয়ার সঙ্গে, মানে আল্লাহ মাফ করুক, খারাপ সম্পর্কে তখন জড়িয়ে পড়ি। ওই সময়টাতে এটা আমি শুধুমাত্র করি আমার স্ত্রীর কারণে, মানে আমার বউয়ের কারণে। আমার বউ আমার ঘরে আসে না, আমার কাছে আসে না। স্বামী হিসেবে আমি তার কাছ থেকে যা পাওয়ার তার কিছুই পাই না। যার কারণে দেখা যায় যে সময় যত সামনের দিকে যাচ্ছে, আমি শারীরিক চাহিদা মেটানোর জন্য তখন আলিয়ার উপর দুর্বল হয়ে পড়ি। এবং আলিয়ার সঙ্গে আমি তখন আস্তে আস্তে করে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ি। এরকম করে একটা পর্যায়ে হঠাৎ করে, মানে আল্লাহর কি হুকুম আর কি, দেখেন আলিয়ার 3টা বিয়ে হয়েছে এবং 3টা বিয়েতে কোনোটাই আলিয়ার ঘরে সন্তান হয়নি। এবং সন্তান না হওয়ার কারণে ওর 3টা সংসারই ভেঙে যায়। 3টা সংসারে ওর ভেঙে যায়। এবং শেষ পর্যন্ত যখন আমার সঙ্গে বিয়ে ছাড়া ও অবৈধ সম্পর্কে লিপ্ত হলো, তখন সে গর্ভবতী হলো। এবং গর্ভবতী হওয়ার পরে আমি তখন বলতেছি, আলিয়া একটা কাজ করো, যেহেতু তোমার পেটে বাচ্চা চলে আসছে, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। এই বাচ্চাটা তো দুনিয়াতে আনা যাবে না, আমি তো আর তোমাকে বিয়ে করি না, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ না, তো তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। ও তখন আমাকে প্রস্তাব করলো, একটা কাজ করেন, আপনি তাহলে আমাকে বিয়ে করে ফেলেন। এভাবেই বলতেছে, আপনি তাহলে আমাকে বিয়ে করে ফেলেন। আমি তখন বললাম, আরে ধুর, এটা তুমি কি বলো, এটা কি সম্ভব নাকি? আমি তোমাকে বিয়ে করব, এটা কিভাবে সম্ভব? ও আমাকে বলে, কেন সম্ভব না কেন? আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আপনার বউয়ের সাথে তো আপনার ভালো নাই, আপনার বউকে আপনি ছেড়ে দেন। আমি তখন বললাম, আরে বোকা, আমার বউরে ছাড়তে হলে আমার এতগুলো টাকা লাগবে। এখন কি আর আমার কাছে এত টাকা আছে যে আমি আমার বউকে ছাড়তে পারবো? না, আমার বউকে ছেড়ে দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। আর তোমার সঙ্গে আমার যেটা হয়েছে, এইটা শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য। তুমি একটা কাজ করো, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা বলার পরে ও বলল, আচ্ছা, মানে আচ্ছা আমাকে এটা বললো। আচ্ছা বলার পরেও ওর ভিতরে বাচ্চা নষ্ট করার আমি কোনো প্রক্রিয়া দেখতেছি না। আমি ওকে বললাম, কি ব্যাপার আলেয়া, তুমি না বললা তুমি বাচ্চা নষ্ট করবা, তা তুমি বাচ্চা কেন নষ্ট করতেছো না? পেটের বাচ্চা নষ্ট করো। ও ভাই, বাচ্চারা নষ্ট করে না, বাচ্চাটা নষ্ট করতেছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে, ওর পেটের বাচ্চাটা ঠিক ততটাই বড় হচ্ছে। আমার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে গেল, আয় হায়, ও তো বাচ্চা নষ্ট করতেছে না। আর ও যদি বাচ্চা নষ্ট না করে, তাহলে কিছুদিন পরেই তো এই বাচ্চার বাবা হিসেবে ও আমাকে দাবি করবে। আর এই সময় তো আমি মনিকে হারাবো। তখন পর্যন্ত কিন্তু আলিয়ার সঙ্গে যদিও আমি খারাপ সম্পর্কে যুক্ত ছিলাম, আমি কিন্তু মনিকেই ভালোবাসতাম। তখন পর্যন্ত কিন্তু মনির প্রতি আমার ভালোবাসা ছিল, কারণ মনি পরকীয়ায় লিপ্ত ছিল, বিভিন্ন খারাপ ছেলেদের কাছে যাইতো, যাই করতো, কিন্তু মনি ছিল আমার একমাত্র ভালোবাসা। আলিয়ার সঙ্গে যা হয়েছে, যেটা হয়েছে, এই সবই ছিল আমার শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। এক পর্যায়ে আমি তখন আলিয়াকে চাপ দিতে থাকি যে, আলিয়া, তুমি পেটের বাচ্চাটা নষ্ট করো, এই বাচ্চাটা তুমি দুনিয়াতে আইনো না, তুমি পেটের বাচ্চাটাকে নষ্ট করো, বাচ্চাটাকে আইনো না। এবং এগুলো বলা বলি করতে করতে আলিয়া তখন আমাকে ডিরেক্টলি বললো যে, না, ও বাচ্চা নষ্ট করবে না। আমাকে মুখের উপর বলে দিল যে আমি বাচ্চা নষ্ট করব না। আমি তখন বললাম যে, তুমি বললা তুমি বাচ্চা নষ্ট করবা, তোমার সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হলো, আর এখন তুমি আমাকে বলতেছো তুমি বাচ্চা নষ্ট করবা না, তুমি তো আমার সঙ্গে খারাপ করতেছো, বা এটা তো ভালো করতেছো না, তুমি বাচ্চা নষ্ট করে ফেলো। ও বলে, আমি বাচ্চা নষ্ট করব না। একটা পর্যায়ে আমি তখন তারে বললাম যে, তুমি যে বলো বাচ্চা নষ্ট করবা না, তুমি বাচ্চাটার কি পরিচয় দিবা? বাচ্চার পরিচয়টা তুমি কি দিবা? ও বলে, আমি বাচ্চার পরিচয় দিব, আমি এই খালেক বাবার মাজারের মাটি খেয়েছি, এবং খালেক বাবার মাজারের মাটি খাওয়ার কারণে আল্লাহর কুদরতে আমার পেটে সন্তান হয়েছে।
আমি তখন বললাম, এটা কি কেউ বিশ্বাস করবে? ও আমাকে বলে, কেন বিশ্বাস করবে না? কারণ এই খালেক বাবার মাজারের মাটি খাওয়ার পরে তো অনেক মহিলাই গর্ভবতী হয়েছে। তো অনেক মহিলা যদি গর্ভবতী হতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি বলবো আমি খালেক বাবার মাজারে মাটি খেয়েছি এবং সেখান থেকে আমি গর্ভবতী হয়েছি। তা আমি বললাম, লোকেরা তো তোমার স্বামী সম্বন্ধে জানতে চাইবে, তোমার জামাই সম্বন্ধে জানতে চাইবে যে তোমার জামাইকে, তখন তুমি কি বলবা? ও বলে, আমি বলবো জামাই ছাড়াই খালেক বাবার দোয়ায় আমার পেটে সন্তান হয়েছে। তা আমি ওরে বললাম যে, আলে এটা ভুল করতেছ, মানুষ এটা কখনোই মেনে নিবে না এবং তোমাকে খারাপভাবে দেখবে, তোমার পরিবারের মান সম্মান নষ্ট হবে এবং সর্বোপরি আমার মাজারের বদনাম হবে, আমার মাজারের বদনাম হবে, এইটা তুমি করো না। না, ও আমাকে বলতেছে যে না, এটা আমি করবই, আমি এটাই করবো এবং এছাড়া আমি আর অন্য কোনো কিছু করব না। ভাই তখন ধরেন আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে, কারণ আমি বারবার একটা জিনিসই চিন্তা করতেছি, সন্তানটা দুনিয়াতে আসার পরে এই সন্তানের বাবার পরিচয় তো ও আমাকেই দিবে। আমি যত যাই বলি, কারণ ও তো আমাকে প্রথমে বিয়ে করতে চাইছিল, আমি ওকে বিয়ে করতে রাজি হই নাই, এখন পেটের সন্তানের বাবা আমাকেও বানাবে। আমি তখন একরকম পাগল হয়ে গেলাম। ওই সময়তে আমি কি করবো ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। পেটের সন্তানটা বড় হচ্ছে, এমন করতে করতে একটা সময় আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম, আমি এখান থেকে চলে যাব, আমি আর মাজারের সামনে থাকবো না, আমি মাজারে এখান থেকে চলে গিয়ে আমি অন্য কোথাও গিয়ে আমি দোকান দিব। আমি তখন মনিরে বললাম, মনি, মাজারের সামনে যে দোকানটা দিয়েছিলাম এই দোকানটা তো ভালো চলতেছে না, দোকানের ইনকাম খুব খারাপ, একটা কাজ করে আমি এখান থেকে দোকানটা ট্রান্সফার করে শহরের দিকে নিয়ে যাব, আমাদের যে উপজেলা শহর আছে শহরে দোকানটা দিব। মনি তখন আমাকে বলতেছে, তা আপনি যা ভালো মনে করেন তাই করেন, সমস্যা নাই। তো আলিয়ার ঘরে আলিয়ার পেটের ওই সন্তান থাকা অবস্থায় আমি তখন করলাম কি, এইখান থেকে ব্যবসা বাণিজ্য গোটায় নিলাম। আলিয়ারে বললাম, আমি আর মাজারের কোনো দায়িত্বে নাই এবং আমি আর মাজারের কোনো কিছুর মধ্যেই নাই, মাজার তুই দেখাশোনা করবি, মাজার তুই চালাবি, এবং তুই যেহেতু বললি তোর পেটে সন্তান চলে আসছে, আমি আর এই মাজারের মধ্যে থাকবোই না, সন্তান নষ্ট না করলে আমি থাকবোই না। এবং ও সন্তান নষ্ট করার কোনো প্ল্যানিং ওর মাথায় নাই, ওই সন্তান নষ্ট করবেই না, সোজা কথা, ও সন্তান নষ্ট করবে না। শেষ পর্যন্ত আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু সন্তান নষ্ট করবিই না তাহলে আমি আর এটা করবই না, মানে আমি আর এই মাজারে কি জানি বলে মাজারে থাকবই না। এরপর আমি পরিকল্পনা করে এই মাজার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যে সম্পূর্ণভাবে আমি মাজার থেকে চলে যাব এবং দোকানপাট বিক্রি টিক্রি করে মালটাল যা পাইছে তা নিয়ে আমি তখন সিলেট শহরের উপজেলা শহরের কাছে আমি তখন নতুন একটা দোকান দিলাম। নতুন একটা দোকান দিয়ে আমি তখন আমার বউ মনিকে নিয়ে ওখান থেকে চলে গেছি। মনিকে নিয়ে আমি ওখান থেকে চলে গেছি, ওখানে ঘর ভাড়া করি এবং ঘর ভাড়া করে আমি মনিকে নিয়ে থাকতেছি। পরিবারের সঙ্গে মাঝে মাঝে বাড়িতে আসি, আইসা দেখা সাক্ষাৎ করে রাতে আসি, রাতেই চলে যাই, মাজারের দিকে যাই না বা মাজারের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই। এভাবে প্রায় আরও 1.5 বছরের মতো কেটে গেল। 1.5 বছরও মনি কোনো সন্তানাদি তার পেটে নিচ্ছে না, ও কোনো সন্তান নিবে না। 1.5 বছরের মাথায় আমাদের দুজনের মাঝে মনি এবং আমার সঙ্গে খুব বেশি ঝগড়াঝাটি ঝামেলা হইতেছে। আমার প্রথম কথা হচ্ছে, ও আজকে এতগুলো বছর ওর সঙ্গে আমার বিয়ে হলো, ও পরকীয়াই করে বেড়াচ্ছে, পরকীয়াই করতেছে, আর কোনোভাবেই হচ্ছে আমার সঙ্গে ও কোনো রকমের কথাবার্তা নাই, কোনো বাচ্চা কাচ্চাও নেয় না, আর স্বামীর যে চাহিদাটা আছে সেই চাহিদাও আমার পূরণ করতে দেয় না। তো এক পর্যায়ে প্রায় 1.5 থেকে 2 বছরের মাথায় আমরা আলাদা থাকি এবং 1.5-2 বছর পরে আমি সিদ্ধান্ত নিলাম ওর সঙ্গে আমি আর থাকবোই না, ওর সঙ্গে আমি আর থাকবোই না। এভাবে দুজনের মাঝে কথা কাটাকাটি ঝামেলা হতে হতে আরও প্রায় 1 বছর মতো থেকে গেলাম। 3 বছর দুজনে একটানা থাকলাম এবং এই 3 বছরের ভিতরে আমি প্রথম বছর মাঝে মাঝে বাড়িতে 2-1 বার যাইতাম, কিন্তু শেষের 2 বছর আমি আর বাড়িতেও যাইনি। মানসিকভাবে তখন শান্তি ছিলাম না, দোকানের ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলতেছিল না, ইনকামও ভালো না, মনি এরকম করে মনির কাছেও শান্তি পাই না। সব কিছু মিলিয়ে আমি প্রায় 2 বছর বাড়িতেই গেলাম না। এবার প্রায় 3 বছর টোটাল বাড়ির বাইরে এবং 3 বছর পরে মনি তখন ডিরেক্টলি কোনো কথা নাই বার্তা নাই, ও সম্পূর্ণভাবে আমাকে ডিভোর্স করে আমার কাছ থেকে চলে গেছে। ও আর আমার সঙ্গে সংসার করবে না, আমার সঙ্গে থাকবে না, সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমাকে ডিভোর্স করে দিয়েছে। আমাকে ডিভোর্স লেটার দিয়ে ও তখন আমার এখান থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেল, আমি আর তখন আর বাড়িতে যাই না। ও চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে আমার বাড়িতে একদিন, আমার বাসায় একদিন আমার বড় বোন আসছিল, আমার একেবারে বড় যে বোনটা ও আসছিল, এবং ও আমার বাসায় আসার পরে ও আমার খুব গালাগালি করলো, খুব খারাপ ব্যবহার করলো, কইরা বলতেছে, মাজারে তুই ছিলি এবং এই মাজারটা আজকে কী হয়েছে জানোস, আজকে যেটা মাজার নাই, আজকে মাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতেছে আর সমস্ত ইনকাম আলিয়া নিয়ে যাইতেছে। আমি বললাম, মাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আর সেই লক্ষ লক্ষ টাকা আলিয়া কীভাবে নিয়ে যায়, আর মাজারে লক্ষ লক্ষ টাকা ইনকাম হওয়ার কারণ কি? আমার বড় বোন তখন আমারে বলতেছে, তুই জানোস না? আমি বললাম, না জানি না, তো কী হয়েছে?
আমার বোন বলে, এত বছর মাজার চালাইলি, তুই মাজারটারে একরকম উদ্বোধন করলি, সবাইরে দেখাইলি, শোনাইলি, জানাইলি, এই মাজার তোর মাধ্যমে মানুষজন চিনলো, আর এই মাজারে তুই এখন যাসই না। আমি বললাম আমি তো যাচ্ছি না, এবং কী হয়েছে তুই আমারে বল। বলে আলেয়ার ঘরে তো অলৌকিক একটা ছেলে হয়েছে। আমি বললাম অলৌকিক ছেলে? বলে হ্যাঁ, আলেয়ার ঘরে অলৌকিক ছেলে হয়েছে। মাজারের মাটি খাওয়ার পরে স্বামী চারায় আলেয়ার ঘরে সন্তান হয়েছে, যার কারণে এখন আলেয়া ওই মাজারের অনেক বড় পীর, মাজারের ও থাকে, এবং প্রচুর পরিমাণের মানুষ মাজারে যায়, ওর জন্য বিশেষ করে যায়, এবং ওইখানে এখন প্রচুর মহিলারা আসতেছে। আর এই মাজারে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম। মানুষ গরু ছাগল জোড়ায় জোড়ায় গরু, জোড়ায় জোড়ায় ছাগল, এরপরে লক্ষ লক্ষ টাকা মাজারে দান করতেছে। আমার বোনের মুখের এই কথাগুলো শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম, এবং অবাক হয়ে যাওয়ার পরে আমি তখন মাজার পরিদর্শনে গেলাম। এবার মাজার পরিদর্শন করতে গিয়ে ভাই আমি আমার মাজারটাকে চিনতে পারি না। যেই মাজারটা আমি নিজে চালু করছি, সবার সামনে আমি প্রেজেন্ট করছি, মাজারে আমি মাটি কেটে মাটি ফেলাইছি, সেই মাজারটাকে আমি এখন চিনতে পারি না। মাজারটা আর মাজারের চারপাশের জায়গাগুলো ও আপনার আলেয়া কিনে ফেলে, এবং কিনে ফেলে মাজারের চারপাশে ও ওয়াল উঠাই দেয়, অনেক বড় করে ওয়াল উঠাই দেয়, এবং মাজারটাও এত সুন্দর করে পরিচালনা করে, ফুলের বাগান টাগান লাগিয়ে। এবং মাজার থেকে তখন দেখতেছি মাজারে প্রায় 6-7 জনের মতো খাদেম কাজ করে, প্রচুর পরিমাণের ইনকাম হইতেছে। আমি একটু তখন অবাকই হয়ে গেলাম, আয় হায়, ওর মাজারে এত ইনকাম হইতেছে। এবং ওই ছেলেটাকে ও তখন কি করে, এরকম করে পাগড়ি পরাইয়া কারো কোলে রাখে, কখনো বসায় রাখে, কখনো কোলে রাখে, এরকমভাবে পাগড়ি পরাইয়া রাখে। সবাই ওই ছেলের কাছে এসে ছেলের পা ধরে সালাম করে, এবং মাজারের প্রতি সবার ওই রকম একটা জিনিস। তো এগুলো দেখার পরেই আমার ভিতর তখন মনে হলো, যাই হায়, আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি। পরে আমি আলিয়াকে বললাম, আলিয়া, আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই, যা হবার যেটাই হয়েছে, আমি তোমার সঙ্গে মাজারে থাকতে চাই, তুমি আমাকে তোমার সঙ্গে মাজারে রাখো। ও তখন আমারে বলতেছে যে না, যখন আমার পেটে সন্তান ছিল তখন তোমারে বললাম যে তুমি আমারে বিয়ে করো, সন্তানের বাবা হও, এই মাজার তুমি দেখাশোনা করো, মাজারে তুমি থাকো। কিন্তু তুমি তখন কি করলা, আমার পেটের সন্তান দিয়া আমারে বিয়ে না করে আমার সঙ্গে বেইমানি করে তুমি পালাইয়া গেলা। আর এখন যখন আমার মাজারের ইনকাম বাড়ছে এবং সবাই মাজারে আসতেছে, আমি টাকা পয়সা ইনকাম করতেছি, এখন থেকে আমার মাজারের প্রতি তোমার এত টান ভালোবাসা না, এখন আর আমার তোমার দরকার নাই। আমি তখন বললাম, তুমি আমার সঙ্গে এরকমটা কেন করতেছো? মেহেরবানি করে আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এবং আমি অতীতে যা করছি সবই অন্যায় ছিল। আমি মনির প্রেমে মাতোহারা ছিলাম, মনি আমাকে যেদিকে নিয়ে গেছে আমি সেদিকেই গেছি। আমি বুঝতেছি আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে মাজারে আবারও থাকতে চাই, এবং আমরা দুজনে মিলে আবারও আগের মতো করে মাজার চালাবো। ও তখন কোনোভাবেই আর আমাকে সেই মাজারের দায়িত্ব দিতে রাজি না। ও আমাকে মাজারে ও আমাকে বিয়ে করতে রাজি না। শেষ পর্যন্ত আমি একরকম জোর করে মাজারের ভিতরে ঢুকে পড়লাম, এবং জোর করে মাজারে ঢুকে পড়লাম যে কারণ মাজার তো আমার, এটা আমি চালাইছি। প্রথম থেকে মানুষ আমাকেই চিনত, মনি তো আপনার আলেয়া তো আসছে পরে। আমি আবার মাজারে ঢুকে পড়লাম, মাজারে ঢুকে মাজার চালাইতেছি, মাজারে ঘোরাফেরা করতেছি। এরকম করতে করতে আমি তখন আলেয়ারে বললাম, আলেয়া, একটা কাজ করো, আমি তোমার বিয়ে করব, তুমি আমারে বিয়ে করো। আবারও শুধু বিয়ের কথাই বলি না, ও কোনোভাবে আমাকে বিয়ে করবে না। তো বিয়ে করবে না এই করতে করতে আমি প্রায় 1-1.5 বছরের মতো আরও মাজারে থাকি। 1-1.5 বছরে ছেলেটা আরও প্রায় অনেকটাই বড় হয়ে যায়। তো দেখা যায় যে মাজারে অনেক মানুষজন আসে এবং মাজারের প্রচুর খাদেম বেড়ে যায়। সে সময়টাতে আমি খুব বেশি একটা সুযোগ পাই না, আমাকে চান্স দেওয়া হয় না। এই সম্পূর্ণ দায়িত্বই তখন আলেয়ার উপরে থাকে। আমি কোনো একটা কাজ করতে গেলে আমাকে প্রচুর মানুষে বাধা দেয়, আমাকে কোনো কিছু করতে দেয় না। সব জায়গার মধ্যে আমার উপরে একটা বাধা বিনীততা তখন চলে আসে। আমি কিছুই আসলে ঠিকমতো মাজারে করতে পারতেছি না। এক পর্যায়ে আমি তখন আলেয়াকে থ্রেট দিলাম, থ্রেট দিলাম বলতে আমি ধমক দিলাম যে হয় তুই আমাকে বিয়ে কর, আমার সঙ্গে থাক, এবং মাজারের 50-50 লাভ তুই নিবি, আমি নিব। যদি এটা না করিস তাহলে তুই যে বলতেছিস তোর পেটের সন্তানটা অলৌকিক সন্তান, এটা মাজারের মাটি খাওয়ার পরও তোর পেটের সন্তানটা হইছে, আমি এই এলাকার যত মানুষ আছে সবার কাছে বলে দিব যে এই সন্তানের বাবা আমি। প্রয়োজনে হসপিটালে নিয়ে আমি এই বাচ্চার পরীক্ষা করাবো। আমি সবার কাছে বলবো এই সন্তানের বাবা আমি এই সন্তানের বাবা। আমি এটা সবার কাছে পরীক্ষা নিরীক্ষা করবো এবং সবার কাছে বলবো। তুই হয় আমারে বিয়ে কর, নাইলে এটা আমি সবার কাছে বলে দিব। এবং এইটা বলার পরে তখন আলিয়া কিছুটা কেঁপে ওঠে, একটু ভয় পেয়ে যায়। এবং আমি তখন ওরা ডিরেক্টলি বললাম যে তুই যদি আমাকে বিয়ে না করিস, আমার সঙ্গে না থাকিস, মাজারের সব দায়িত্ব আমারে না দেস, তাহলে আমি এটা সবার কাছে বলে দিব।
এই এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে, যত গণ্যমান্য লোক আছে, আমি সবার কাছে বলবো যে তুই আমার সঙ্গে অবৈধ কাজ করে সন্তান নিয়েছিস এবং এরপরে এটাকে তুই মাজারের ইনকাম হিসেবে চালাই দিচ্ছিস। এই বাচ্চাকে দিয়ে তুই ইনকাম করতেছিস। মানুষ কিন্তু বাচ্চার হাতে টাকা দিয়ে যাইতেছে ভাই, এরকম হইতেছে 5,000, 10,000, 20,000, 15,000 এরকম করে টাকা বাচ্চার হাতে দিতেছে, বাচ্চার গলার ভিতরে স্বর্ণের চেন পরাই দিতেছে। এরপরে মানে বাচ্চার জন্য তখন পুরোপুরি পাগল সবাই, মানে এই বাচ্চা যা বলবে তাই হবে। আর বাচ্চাটাও দেখতে অনেকটা সুন্দর হয়েছে, মানে অনেক কিউট হয়েছে। তো আবার আমি ওর এটাও বললাম যে দেখ বাচ্চা বড় হইতে আছে, আর যে কেউ দেখলেই বুঝবে যে বাচ্চাটা আমার। হয়তো বাচ্চা এখন ছোট যার কারণে বোঝা যায় না, কিন্তু বাচ্চা যখন বড় হবে তখন তো আমার বাচ্চা আমার চেহারার মতোই হবে। এরপরে তুই মানুষের কাছে কি বলবি? তুই তো মানুষের কাছে লুকাইতে পারবি না। এখনও সময় আছে, তুই আমাকে বিয়ে করে ফেল এবং আমার সন্তান হিসেবে এটা তখন চলে যাবে। তো এই কথা বলার পরে লাস্টের দিকেও তখন আমাকে বিয়ে করার জন্য রাজি হয় যে ঠিক আছে আমি তোমার বিয়ে করব, তুমি যদি আমার সঙ্গে থাকো, ভালোভাবে থাকো, তাহলে আমি বিয়ে করব। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করি। এবার পারিবারিকভাবে আমার আব্বা আম্মারে জানানোর পরে তারাই তখন আলেয়ার সঙ্গে আমাকে বিয়ে করাই দেয়। তো বিয়ে করাই দিলে পরে আমরা তখন আবারও মাজারে থাকি, আলেয়াও থাকে, আমিও থাকি। কিন্তু সেখানে দেখলাম কি, মানে বিয়ে করার পরেও আলেয়া আমাকে ওই একটা সাইডেই রেখে দিয়েছে। ওর বড় ভাই, ওর বাবা সবাই তখন মাজারের বিভিন্ন দায়িত্ব পালন করতেছে এবং ওদের সঙ্গে তখন আলেয়া মিশে আছে। আমি যে ওর স্বামী, আমি ওই জায়গা থেকে কোনোভাবেই মাজারের কোনো ইনকাম পাই না, ও আমাকে মাজারের কোনো ইনকাম দেয় না। এই নিয়ে আমাদের দুজনের মাঝে আস্তে আস্তে করে ঝগড়া ঝাঁটি, ঝামেলা এগুলো বাড়তেছে, ঝামেলা বাড়তেছে। কোনোভাবেই আমি ওর সঙ্গে এক হতে পারতেছিলাম না। ওরে আমি অনেকভাবে বলি যে আমি তোমার স্বামী, তুমি আমার বউ, মাজারের যে ইনকামটা হয় তুমি অর্ধেক নিবা, আমি অর্ধেক নিব, আমরা এভাবে ভাগাভাগি করিনি। তোমার ভাইরে, তোমার বাবারে, তোমার ভাইয়ের ছেলে মেয়ে ওদেরকে কেন মাজারে আনতেছ? ওনাদেরকে আনার দরকার নেই। যতভাবে আমি ওরে বলি, যেভাবেই আমি ওকে বলি, তো সে আমার কোনো কথাই শোনে না, সে আমার কোনো কথাই মানে না। আমাকে বারবার একটা কথাই বলে যে না, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। এবং তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলা, আমার ভাই, আমার ভাইয়ের ছেলে মেয়ে এবং আমার বাবা তারাই তখন আমার সঙ্গে ছিল। তারা থাকার কারণে আমি মাজারটাকে আস্তে আস্তে করে ফুটিয়ে উঠছি। এখন আমি তাদেরকে ছাড়তে পারবো না। এরকম করে আমাদের দুজনের মাঝে মানে ঝগড়া ঝাঁটি, ঝামেলা এগুলো প্রতিনিয়ত হইতো। ওর বাবা মাও এগুলো দেখতো, বা মাজারের যে অন্য লোকেরা ছিল তারাও তখন এই বিষয়গুলো বুঝতে পারতো। একটা পর্যায়ে আসার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে তো হতে পারে না। ওর সঙ্গে আমি এভাবে আছি এবং ও সব ইনকাম ওর পরিবারকে দিয়ে দিচ্ছে, আমার তো এখানে কোনো লাভ নাই। আমি এখানে জাস্ট খেটিয়ে যাচ্ছি আর স্বামী হিসেবে, সাইনবোর্ড হিসেবে আসি, আর ও তো আমার সঙ্গে কোনো কিছুই করেও না। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওকে পাগল বানাই ফেলবো, মানে আমি ওকে পাগল বানাই দিব এবং ওকে পাগল বানিয়ে আমি মাজার থেকে ওকে বের করব। ও যখন পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাওয়ার পরে ও এমনি মাজার থেকে বেরিয়ে চলে যাবে। পাগলি কি আর মাজারে থাকবে? ও তো বেরিয়ে যাবে এবং এরপরে মাজারের পুরো কর্তৃত্ব এবং পুরো দায়িত্ব তখন আমার কাছে চলে আসবে, তখন মাজারটা আমার আন্ডারে চলে আসবে। এই চিন্তা ভাবনা আর এই পরিকল্পনা করে আমি তখন সেই পথে হাঁটতে শুরু করলাম। তখন আমি আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা হিন্দু মহিলার আশ্রয় নিয়েছিলাম। ওই মহিলাটা হিন্দু ধর্মের ছিল। ওই মহিলাটাকে ধরলাম, ধরার পরে ওই মহিলাকে দিয়ে তখন আমি আলেয়াকে বান মারবো, যেটাকে আপনার কালো জাদু বলে। তো কালো জাদু করবো আলেয়াকে, কালো জাদু করে আমি আলেয়াকে মেরে ফেলবো, বা আলেয়াকে যদি আমি মেরে ফেলতে পারি বা আলেয়াকে পাগল বানাই দিতে পারি, তাহলে তো পুরো মাজারের দায়িত্ব আমার চলে আসবে। ওর ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, ওর বাবা, তারা তো আর এত কিছু জানে না। এখন সব কিছুই তো আলেয়া করতেছে, আলেয়া নাই মানে আমি এখানে আসি। এটা চিন্তা করে আমি তখন ওই মহিলার কাছ থেকে আপনার মাংস পরায় আনি হিন্দু মহিলার কাছ থেকে, এবং মাংস নিয়ে আইসা ওই মাংস আমি তখন আলেয়াকে খাওয়াই দিই। আমাকে ওই হিন্দু মহিলা বলেছিল যে মাংসটা খাওয়ানোর পরেই ওর শরীরে বিষ ফোঁড়া উঠবে, মানে বড় বড় ফোঁড়া উঠবে এবং ও মারা যাবে। মাজারের মাটি বা যে কিছু মাটিও ব্যবহার করুক না কেন, তাতে কোনো কাজ হবে না, ও মারা যাবে। এটাই মহিলা আমাকে বলছিল এবং যার কারণে আমি ওকে সেই মাংসটা খাওয়াই দিই। কিন্তু মাংসটা খাওয়ানোর পরে যা হইলো তা হইল কি, ও ভাই মানে মাংসটা ওরে খাওয়াইলাম এবং এরপরে ও আস্তে আস্তে করে একটু উল্টাপাল্টা বকতে শুরু করতেছে। মানে যেখানে ও মারা যাওয়ার কথা সেখানে ও না মরে একটু পাগলামি কথা বলতেছে। মানে হঠাৎ করে ও সম্পূর্ণভাবে এক কথায় বলতে গেলে যেন পাগল হয়ে যায়। মানে লোক দেখলে হাসাহাসি করে, মানে ব্রেনে সমস্যা দেখা দেয়। তো এরপর আমি মানে হিন্দু মহিলাটার কাছে আবারও যাই, গিয়ে বলি আপনি আমারে বললেন যে ও মারা যাবে, কিন্তু আমি তো ওকে মারা যাইতে দেখি না, আমি তো দেখতেছি ও হচ্ছে মানে একটু পাগলামি করতেছে। তো মহিলা আমারে বলে পাগলামি করতে করতে ও মারা যাবে, আপনি টেনশন করবেন না, ওভাবেই থাকুক। এইভাবে কিছুদিনের মাথায় আলেয়া তখন পরিপূর্ণভাবে পাগল হয়ে গেল।
আলেয়া পাগল হয়ে গেল। আলেয়া কারো কথা মানে না, কারো কথা শোনে না, যারে তারে কামড়াইতে আসছে এবং আমাকে দেখলে শুধু একটু ভয় পায়। এই আমাকে ছাড়া আর কাউকে ও বিন্দু পরিমাণেরও মূল্যায়ন করে না। যে কেউ ওর কাছে আসলে ওরে কামড়িয়ে দিতে যায়, মারতে যায়, লাঠি নিয়ে মানুষ দৌড়ায়, মানে এক অন্যরকম অবস্থা তখন আলেয়ার হয়ে গেল। আমি তখন বুঝে গেলাম যে এই তো সুযোগ, এবং এই সুযোগেই যেভাবেই হোক আমাকে পুরো মাজারের দায়িত্বটা পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে। এরপরে মাজার সম্পূর্ণ আমার হয়ে যাবে, মাজার আমি চালাবো, আলেয়ার আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। মানে আমি তখন এটা পরিপূর্ণভাবে মাজারটা আমি আমার কন্ট্রোলে নিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনায় তখন চলে গেছি। এবার আলেয়া পাগলামি করতেছে এবং ও তখন পরিপূর্ণ পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে যাওয়ার পরে ওর যে ছেলেটা ছিল, ওই ছেলেটাকে দিয়ে আমি তখন মাজারটা সামলাইতাম। মাজারটা আমি সামলাইতাম, এবং ছেলের নামও রাখছে মাজার, মানে ওর ছেলের নামটাও মাজার রাখছে। তো মাজার তখন কী করতো, আপনার ও তখন থাকতে আমি বাচ্চাটারে বড় করতাম, বাচ্চাটারে পালতাম। ও তখন পরিপূর্ণ পাগল, বাইরে বাইরে হাঁটে, মাঝে মাঝে আসে, আইসা আবার চলে যায়। মানে এই দুজনের মাঝে আপনার ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মারামারি এগুলো হতে আছে। এই করতে করতে একটা পর্যায়ে একদিন হলো কি, প্রায় পাগল হয়ে যাওয়ার পরেও মাস 6 মতো মাজারে ছিল, এবং মাস 6 পরে একদিন হঠাৎ করে রাতের বেলা ও উধাও হয়ে যায়। এর কয়েকদিন আগ থেকে ও রাতের বেলায় শুধু কান্না করতো, মানে রাতের বেলায় লাফ দিয়ে মানে ঘুমের থেকে লাফ দিয়ে উঠতে উঠে মাজারের কাছে যাইতো, এবং মাজারের কাছে গিয়ে মাজারের মানে কান্না শুরু করতো, মাজারে মাথা পিটাইতো, কান্না করতো, এবং মাফ করে দেন বলে গড়াগড়ি করতো। তো ও তো পাগল, ওর সঙ্গে কি হচ্ছে সেটা তার আমি বলতে পারতাম না। তো আমি শুধু বুঝতাম যে ওর ভিতরে খুব কষ্ট হইতো। ও মাঝারে গিয়ে গড়াগড়ি করতো, এবং আমার কাছে মনে হতো ওরে কেউ মারে, রাতের বেলা একটা মানুষকে মারলে যেরকম করে না, ও সেরকমই করতো। মাজারের কাছে যাইতো, গিয়ে কান্নাকাটি করতো, গড়াগড়ি করতো, মাজারে মাথা পিটাইতো, মাজারে এরকমটাও করতো। তো এই করতে করতে একটা সময় ও হঠাৎ করে উধাও হয়ে যায়, মানে উধাও হয়ে যায় বলতে কই জানি চলে যায়। তো ও চলে যাওয়ার পরে ওর বড় ভাই কিন্তু আবার খুব চালাক ছিল, মানে আলেয়ার বড় ভাই তখন মনে করছে যে আমি আলেয়াকে মেরে ফেলছি, উনি এরকমটা মনে করছে। এবং এইটা মনে করার পরে উনি তখন থানায় গিয়ে আমার নামে একটা জিডি করে যে আমি ওনার বোন আলেয়াকে মেরে ফেলছি। তা আমি তখন বললাম যে না, আমি আলেয়াকে মারি নাই, আমি যে আলেয়াকে মারছি তার কোনো প্রমাণ আছে কিনা। আলেয়া পাগল হয়ে ঘর থেকে, মানে আমাদের এখান থেকে চলে গেছে, কোথায় চলে গেছে ওই জানে, ও আর ফিরে আসে না, ওই কই চলে গেছে। ওর ভাই তখন আমার মামলায় ফাঁসানোর জন্য খুবভাবে চেষ্টা করতেছে। এবার আস্তে আস্তে করে আমি তখন মাজারের এখান থেকে ওর ভাই, ওর বাবা, এরপর ওর ভাইয়ের ছেলে মেয়ে, মানে ওর আন্ডারে যত লোক ছিল মাজারে, আমি তখন আস্তে আস্তে করে সবাইকে ছাঁটাই করে দিতেছি, এবং মাজার তখন আমি পূর্ণভাবে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসবো, আমার দায়িত্বে নিয়ে আসবো। এই জন্য একে একে মাজারের ভিতরে যারা ছিল, যারা মাজারে কাজ করতো, এদের সবাইকে আমি তখন ছাঁটাই করে দেওয়ার পরিকল্পনা করলাম যে সবাইকে আমি ছাঁটাই করে দিব। একে একে আস্তে আস্তে করে সবাইকে ছাঁটাই করতেছি। আলেও তখন চলে গেছে, তখন তো আমি রাজার হাওলাতের মতো আছি। প্রতি মাসে মাজার থেকে 1,00,000-2,000 টাকার মতো ইনকাম হতো, 1.5 লাখ 2 লাখ ইনকাম হতো। এবং হিসেব করতে গেলে আজ আলেয়ার যে ছেলে আছে মাজারও তো আমারই সন্তান। তো মাজার তখন আমার সঙ্গে থাকতেছে, আমি তখন এই মাজারে নিয়ে আসি, মানে খুব ভালোভাবে ওর সঙ্গে আমার সময় কাটতেছে, দিন রাত খুব ভালো করেই কাটতেছে, মানে কোনো প্রবলেম নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তার কিছুদিন পরে, মানে আলেয়া চলে যাওয়ার প্রায় 8 থেকে 9 মাস পরে আমি মাঝে মাঝে এই কবরের ভিতরে, মানে যেই কবর, মানে খালেক বাবার যে কবর আছে, মাজার আছে, ওই কবরের ভিতর থেকে আমি তখন এক ধরনের কান্নার শব্দ শুনতে পাইতাম। কবরের ভিতর থেকে একটা কান্নার শব্দ আমি শুনতে পাইতাম। রাতের বেলা যখন শুনতাম যে কবরের ভিতর থেকে কে জানি ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করতেছে, এইরকম একটা কান্নার শব্দ আমি তখন পাইতাম। চিন্তা করতাম যে কবরের ভিতরে এত রাতের বেলায় কান্না করে কে। মাঝে মাঝে আমি আসতে এই কবরটার মধ্যে মাথা লাগাইতাম। কবরটা তো বহু বছর আগের কবর, এবং কত বছর আগে তারও কোনো হিসাব নাই। ওইখানে আমি তখন মাথা লাগাইতাম, এবং মাথা লাগাইলে বুঝতে পারতাম যে কবরের ভিতর থেকে কিছু একটা জিনিস কান্না করতেছে, মানে কবরের ভিতরে কেউ একজন কান্না করে। তো কান্নাটা কে করে তা তো আর বুঝতেছি না। এমন করে দিন যত সামনের দিকে যাইতেছে, আমার ভিতরে ততটা ভয় কাজ করতেছে, মানে ভয়ে আমি তখন একটু আতঙ্কিত হয়ে যাচ্ছিলাম যে মাজারের ভিতরে, এই কবরের ভিতরে কান্নাটা কে করবে। তো আমি আবার অন্যদেরকে জিজ্ঞেস করি যে কান্নার শব্দ, যেহেতু মাজারে অন্যরা থাকে, ওনাদেরকে জিজ্ঞেস করি যে মাজারের ভিতরে আপনারা কি কোনো কান্নার শব্দ শুনতে পান। তারা বলে যে না, আমরা তো মাজারের ভিতরে কোনো কান্নার শব্দ শুনতে পাই না। মাজারের ভিতরে কেউ কান্না করে এরকম শব্দ তো আমি পাই না, বাট এই শব্দটা শুধুমাত্র আমিই পাইতাম। রাতের বেলায় আমি ঘুমাইতে পারতাম না। ধরেন রাতের বেলা আমি ঘুমাইছি,
এবং ঘুমানোর পরে এই কান্নার শব্দটা আমার কানে আসতো, শোষো শোষো করে কান্নার শব্দটা আসতো। আমি তখন শোয়া থেকে লাফ দিয়ে উঠে মাজারের কাছে আসতাম, আইসা মাজারের ওই গম্বুজের কাছে কান পাততাম। কান পাতলে আমি ভিতর থেকে তখন ওই কান্নার শব্দটা শুনতে পাইতাম, যে কান্না করতেছে, ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করতেছে, ওই কান্নার শব্দটা তখন আমার কানে আসতো। ভিতরটা তখন একরকম খুব হাঁফি দিয়ে উঠলো, মানে খুব খারাপ লাগতেছিল যে এই মুহূর্তে আমি কি করব, মানে বুঝে উঠতে পারতেছিলাম যে এই মুহূর্তে আমার কি করা উচিত, কোন সাইডে যাওয়া উচিত, মানে কোনটা করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এমন করতে করতে খানিকটা দিন যাওয়ার পরে আমি এবারে অন্যরকম স্বপ্ন দেখতে শুরু করি। আমি স্বপ্ন দেখতে শুরু করি, মানে আমি চোখটা বন্ধ করলেই দেখতে পাই আলে আমার স্বপ্নে আসে, এবং স্বপ্নে সে বলে এই মাজারের ভিতরে মানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি এটার ভিতরে আসি, আমার এখান থেকে বের করো, আমার এখান থেকে বের করো, আমি এখানে খুব কষ্টে আছি, আমার নিঃশ্বাস আটকায়া যাচ্ছে, আমাকে এখান থেকে বের করো, মানে ওই মাজারটার ভিতরে। এগুলো আমাকে শুধু স্বপ্নে দেখাইতো। এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখতাম। আমি একটা রাতের বেলায় ঠিকমতো ঘুমাইতে পারতাম না। প্রতিটা রাতেই এরকম ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতে দেখতে আমি আতকিয়ে উঠতাম, মানে লাফ দিয়ে উঠতাম, বসে যাইতাম, আমার চোখ থেকে পানি ঝরতো। আমি কি করব ঠিক ওই মুহূর্তটাতে আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। অনেকের সঙ্গে আলোচনা করি, অনেকের সঙ্গে কথাবার্তা বলি, তো আমি কিন্তু ওই বিষয়টা আবার কাউরে বলি না যে এইভাবে আলেয়াকে আমি এটার ভিতরে থেকে আলেয়ার কান্নার শব্দ শুনতে পাই, বা আলেয়া ওই কবর থেকে আমাকে বাঁচাইতে বলে। এগুলো আমি আবার কারো কাছে বলি না এই কারণে যে আবার কি কেঁচো খুঁড়তে গেলে সাপ উঠে যায় কিনা, যেহেতু আমি ওরা কালো জাদু করছি এবং কালো জাদু করে আমি পাগল বানিয়ে মাজার থেকে বের করে দিছি, যদি কোনো না কোনোভাবে এটা আবার প্রকাশ পেয়ে যায় তাহলে তো তার ভাইয়ের আমার ক্ষতি করবে। এই কারণে আমি এটার কারো কাছে বলি না। এভাবেই ধরুন আপনার দিন রাতগুলো পার হইতেছে, আমি মাজারের দায়িত্বে আছি, কিন্তু এই কান্না আর আমাকে ঘুমোতে দেয় না। একদিন রাতের বেলায় হলো কি, আমি শুয়ে আছি এবং ভোর রাতের দিকে প্রচুর কান্নার শব্দ আসতেছে, মানে প্রচণ্ড রকমের কান্নার শব্দ আসতেছে আমার কানে, এবং মাজারের ওইখান থেকে আসতেছে। আমি তখন লাফ দিয়ে উঠছি, তখন ভোরে লাফ দিয়ে উঠছি। উঠার পরে আমি তখন আইসা, মানে তখন মাথার মধ্যে ভাই কী আসছে না আসছে আমি এটা কইতে পারবো না, মানে মনে হয় যেন আমি একরকম পাগল হয়ে গেছি। মাজারের কাছে আইসা ওইখানে দুইটা ছেলে ছিল, রাজু আর সাইম নামে দুইটা ছেলে, মানে ওরা ওই যে আমার খাদেম আর কি, ওদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, তোরা কি কোনো কান্নার শব্দ শুনতে পাস? বলে, না ভাই, আমরা তো কোনো কান্নার শব্দ শুনতে পাই না। আমি বললাম, আমি কান্নার শব্দ শুনতে পাইতেছি। মাজারটা কেমন করে করছে আপনাদের বলি। মাজারের 4-5টা আমি ওয়াল করছে, মানে গম্বুজের মতো করে উপরের মাটিটা রাখছি, মানে উপরে দিয়া যে মাটিটা আছে ওই মাটিটাই আছে, কিন্তু 4-5টা আমি মানে পাকা করছি। উপরে আমি যখন বৃষ্টি আসতো কিছু দিয়ে রাখতাম যাতে ভিতরে পানি না ঢুকে। তা এবার আমি ওদেরকে বলতেছি, খন্তিনে আমি এটা মানে মাজার ভাঙবো, এটার ভিতরে কি আছে আমি দেখবো। ওরা দুজনে আমাকে বলতেছে, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন, এগুলো কি বলতেছেন, আপনি মাজার ভাঙবেন, এটা তো ঠিক না। আমি বললাম, এটাই ঠিক, আমি এই ঘুমাইতে পারি না, আমি বাজে স্বপ্ন দেখি, এটার ভিতরে কি আছে আমি দেখব, আমি এটা ভাঙবো, এটা ভাঙা ওদের ভিতরে কি আছে দেখব। ওরা আমারে মানা করতেছে, কিন্তু আমি ওদের মানা শুনি না। আমি কোদাল আর খুন্তি তখন নিয়ে আসি, আইনা তখন সকাল হয়ে গেছে। আমার এই পাগলামি দেখে আশেপাশে থেকে অনেকগুলো মানুষ তখন এখানে জড়ো হয়ে গেছে। আমি তখন মাজারের উপরে উঠছি, তো সবাই বলতেছে খালেক বাবার মাজার ভেঙে ফেলতেছে। অনেকে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমাদের এলাকার গণ্যমান্য যে ব্যক্তিবর্গরা আছে, এরা কেউ এসে আমাকে জড়াই ধরে বলে, এই তুই পাগলামি করতেছিস কেন, পাগলামি বন্ধ কর, এগুলো কেন করতেছিস। আমি কারো কোনো কথাই শুনি না, কারো কোনো কথা মানি না, এইটার ভিতরে কি আছে আমি এটা দেখব। এবার এটাকে আমি করতেছি, সবাই তখন এই চারপাশে করে আসে। অনেকটা ঘোরার পরে ভিতরের দিকে ভাই আমি তখন হঠাৎ করে একটা লাল, মানে আপনি যেটা বলে যে আপনাকে কীভাবে বোঝাবো, ধরেন লাল কাপড়ের ভিতরে কী জানি পেঁচানো, মানে লাল কাপড়ের ভিতরে একটা পোটলা টাইপের কিছু একটা, এটা আমি তখন আমার কোদালের মধ্যে লাগছে। লাগার পরে আমি তখন এটা উপরে উঠাইছি, উঠাইলাম, ওই জায়গা থেকে উপরে উঠাইছি। উঠানোর পর এটা বাইরে আনলাম, আইনা আমি এটাতে খুললাম, এবং এইটা খোলার পর আমি ভিতরে দেখতে পাই চুল এবং আলেয়া যে কাপড়গুলো পরতো, মাজারে যে কাপড়গুলো পরতো, ওই কাপড়গুলা, আলেয়ার কাপড়, আলেয়ার চুল, এবং আরও অনেকগুলো রক্ত মাখা টাখা অনেকগুলো মানে জামা কাপড়, এখানে সবই আলেয়ার। এইগুলো দেখি, এবং ওই জায়গার ভিতরে আলেয়ার ভাইও থাকে, আলেয়ার ভাইও সে জায়গায় উপস্থিত থাকে। আমি কিন্তু প্রথম ওনাকে দেখি নাই। পোটলাটা খোলার পরে জিনিসগুলো দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। কিরে, যেখানে উপর দিয়ে মাটি দেওয়া, গাছ উঠে গেছে, এর ভিতরে এত ভিতরে এই জিনিসগুলো যাবে কোত্থেকে? এই পোটলা তো আলেয়ার কাছে থাকতো, আলেয়ার হাতে আমি এই পোটলাটাকে বেশিরভাগ সময় দেখতাম, ওই পোটলা নিয়ে হাঁটতো। তা এই পোটলা এখানে যাওয়ার কারণ কি? আলেয়ার ভাই তখন ঘাপ করে আমার কলার চেপে ধরে আমারে বলতেছে, তুই আমার বোনের মাইরা আমার বোনের জামা কাপড় তুই এটার মধ্যে ঢুকাইছিস। আমি বললাম, আরে ভাই, আমি আপনার বোনের মাইরা আপনার বোনের জামা কাপড় এখানে ঢুকাবো কেন? আমি কয়েকদিন ধরে খারাপ বাজে স্বপ্ন দেখতেছিলাম এটার ভিতরে, যার কারণে হচ্ছে আমি এটা বলছি।
উনি আমার বলে যে না, তুই আমার বোনেরে মারছিস, আমার বোনের তুই মারছিস, এই বলে সে তখন থানা থেকে মানে পুলিশে লোক পাঠায় এবং সেখান থেকে সে থানা থেকে লোক নিয়ে আসে। লোক আনার পরে এরা তখন আমাকে এখানে ধরে এবং ধরার পর আমাকে তখন থানা হাজতে নিয়ে যায় এবং থানা হাজতে নিয়ে যাওয়ার পরে তখন সেখানকার যে পুলিশ ছিল বা অন্য অন্য লোকেরা ছিল তারা তখন আমাকে প্রথমত জিজ্ঞাসাবাদ করে যে এটা কীভাবে ঘটলো, আপনি এই পোটলা কীভাবে পাইলেন। সে তো নাই। আমি বললাম যে দেখেন, আমি স্বপ্নে দেখছিলাম, আমাকে স্বপ্নে দেখাইতেছিল যে মাজারের ভিতরে এই পোটলাটা আছে, এই পোটলাটা মাজারের ভিতরে আছে, আমাকে স্বপ্নে দেখাইছে। তো আমি তখন এই পোটলাটা বের করার জন্য ওইটা খুঁড়ছি। তো তারা তো এগুলো বিশ্বাস করবে না, আধ্যাত্মিকতা এত আর মানে আইন বিশ্বাস করে না। এরা আমার তখন ডিরেক্টলি বলতেছে যে আপনি ওনারা মেরে ফেলছেন, ওনারে মেরে এটার ভিতরে আপনার যে কাপড়টা ছিল এটার ভিতরে রক্ত মাখা ছিল। তো যার কারণে বুঝেই যাচ্ছিল যে জামাটা পরা অবস্থা আমি তারে মারছি এবং মেরে আমি এটা ওখানে লুকাইছি। তা আমি কাউরে বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে আমি এটা লুকাবো কেন এখানে, এখানে তো এটা লুকানোর কোনো যৌক্তিকতা নাই, কোনো কারণ নাই। ওনারা বলছেন আপনি এটা এখানে লুকাইছেন, আপনি এটা এখানে লুকাইছেন এবং এইটা সত্যি কথা, আপনি লুকাইছেন। যাই হোক, আমি ওনাদেরকে বুঝাইতে পারলাম না, শেষ পর্যন্ত মামলা হয়ে গেল এবং মামলা থেকে আমাকে কোর্টে উঠানো হলো এবং কোর্টে তিনবার আমাকে উঠানো হয়েছিল। প্রতিটা বার আমাকে একটা প্রশ্নই করলো যে আপনি কিভাবে ওর কবরের মানে এই কবরটা ভেঙে কবরের ভিতর থেকে পোটলা আপনি কেন বের করলেন। আমি জজ সাহেবকে বারবার বলতেছি আমি স্বপ্নে দেখাইছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে ও কান্না করতেছে, ও এটার ভিতরে বন্দি আছে, আমাকে কান্না করতো, আমাকে বের করো, আমাকে বের করো। তো আমি তখন এটা খুঁড়েছিলাম এই কারণে। তো জজ তো এগুলো বিশ্বাস করে না, অর্থাৎ আইন বিশ্বাস করে। তারা এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছে, করে বুঝতে পারছে যে এটা ওরই জামা কাপড় এবং ওরই ব্লাড, ওরই রক্ত, তার মানে আমাকে মেরে ফেলছে। সেখান থেকে আমার তখন আপনার যাবজ্জীবন রায় হয়ে গেল। আমি সারা জীবন জেলে পচে মরে মরব এবং সেখান থেকে আমার তখন জেল হয়ে গেল। আমি তখন জেল হেফাজতে চলে গেলাম। জেলের ভিতরে ঢুকে গেলাম। এখানে আমার দিন রাতগুলো কাটতেছে। তা তো আর আপনাকে বুঝাইতে পারবো না আমি কেমন জীবন কাটাইছি বা কেমন ছিলাম। দীর্ঘ 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12টা বছর আমি জেল হাজতে ছিলাম এবং 12 বছর পরে আমার বাবা ছিল, যারা আমার পরিবার লোকেরা ছিল, তারা তখন উচ্চ আদালতে আপিল করে এবং হত্যার তো তেমন কোনো প্রমাণ তারা পায়নি। আমি তাকে মারছি এরকম কোনো সরাসরি কোনো প্রমাণ কিন্তু নাই। শুধুমাত্র ওই পোটলা আমি কীভাবে বের করলাম ওই সন্দেহজনকভাবে আমার তখন এই রায়টা আসে। তখন আমার বাবা মা জমি বিক্রি করতে শুরু করেন। আমাদের যা ছিল আর কি, ভিটা মাটি জমি জামা যা ছিল টোটালি বলতে গেলে আর কোনো কিছুই রইল না। আমার আব্বা সব কিছু বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে উকিলের পিছনে দৌড়াইতে প্রায় 12 বছর পরে আমার আব্বা আমাকে বের করতে সক্ষম হয়। আমি তখন এই 12 বছর পরে জেল থেকে বেরিয়ে আসি। 12 বছর 8 মাসের মতো ছিলাম টোটাল। 1+8 মাস থেকে আমি তখন জেল থেকে বেরিয়ে আসি। তখন আমাকে কেউ চিনতে পারে না। আমার দাড়ি মোষ চুল টুল মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এবং 8 বছর পরে আমি তখন জেল থেকে বেরিয়ে বুঝতে পারি যে এটা আমার পাপের একটা ফল। আমি যে পাপ করেছি আলেয়ার সঙ্গে, সেই পাপের ফলই হয়তো আমি পেয়েছি, যার কারণে দীর্ঘ এতগুলো বছর আমি জেল হাজতে ছিলাম। কিন্তু প্রশ্ন হলো, আলেয়া হঠাৎ করে এক রাতের মধ্যে কোথাও উদয় হয়ে গেল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আলেয়াকে খোঁজা হয় নাই, কিন্তু আলেয়ার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায়নি। চিন্তা করেন, 12 বছর 8 মাস জেল খাটার পরে আমি আইসা ওই মাজারে আবারও বসে থাকতাম। তখন মাজারটা অনেকটা মানে অপরিষ্কার অবস্থায় রয়ে গেছে, কেউ আর ওখানে যাইতো না বা মাজারের কেউ আর শ্রদ্ধা করতো না, সম্মান করতো না। আমি পুনরায় আবারও মাজারটাকে পরিষ্কার করে মানুষ যখন মাজারে সেজদা দিতে আসতো ওদেরকে মানা করতাম সেজদা দিবেন না। মাজারের পাশে আমি একটা ছোট্ট আবাদতখানা তৈরি করি এবং সেই আবাদতখানায় মানুষকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করি, যেখানে নামাজ পড়ে এবং লোকজনদেরকে বলি আপনারা মাজারে আসলে শুধুমাত্র নর্মাল কবর যেভাবে জিয়ারাত করবেন এইভাবে কবর জিয়ারাত করেন, কবর জিয়ারাতের মতো করেন, কিন্তু মাজারে কখনো সেজদা দিবেন না। আমি কাউকে আর এই মাজার সেজদা দিতে দেই না। মাজারটা একটা মানে ভদ্র মাজার হিসেবে আমি তখন করে তুলি, যেখানে একজন পীর সাহেব আছে, আপনারা চাইলে ওনার কবরটা জিয়ারাত করুন, ওনার কাছে কোনো কিছু চাইয়েন না। আমি কাউকে আর চাইতে দিই না। আবাদতখানা তৈরি করে ওখানে মানুষ নামাজ কালাম পড়ে, মানুষ কোনো হাদিয়া দিলেও আমি সেটা নিতে চাই না। আমি বাইরে কাজ কাম করি, যে টাকা কামাই তা দিয়ে আমি তখন মাজারে দিন রাত কাটাই। আপন ভাই, আমি মাজার তখন ঠিক করি এবং মাজার আবার চালাই। জেল থেকে বের হওয়ার প্রায় 1.5 বছরের মাথায় হঠাৎ করে আলেয়া কোত্থেকে জানে আমাদের মাজারে হাজির। মানে ওর ভাই, বিশেষ করে ওর ভাই প্রথমে দেখছে ও মাজারে আসছে, মানে ওরে চিনা যায় না, বয়স টয়স হয়ে পাগল, একদম পাগল।
এবং ওর ভাই তখন ওকে প্রথমে দেখতে পারছে মাজারে, এবং দেখার পরে ওর ভাই তখন ওকে নিয়ে যায় এবং ওর চিকিৎসা করে। তখন মনের ভিতরে আমার একটাই প্রশ্ন জাগে, তাহলে আমি 12 বছর যে জেল খাটলাম, এই 12 বছর কী কারণে জেল খাটলাম? 12 বছর 1+8 মাস আমি যে জেল খাটলাম, কিসের অপরাধে জেল খাটলাম? কী অপরাধ ছিল আমার? এর কোনো উত্তর আমি খুঁজে বের করতে পারি নাই। তো শেষ পর্যন্ত এসে আমি আজ অবধি পর্যন্ত এই মাজারের দায়িত্বেই আছি, এবং এখন আমার বয়স আনুমানিক প্রায় জীবনের শেষ পর্যায়ে। যেই কোনো সময় হয়তো উপরওয়ালার ডাকে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমি এখনই মাজারের খাদেম, এবং দিন-রাত 24 ঘন্টা মিলিয়ে আমি মাজারে বসে থাকি। এখানে আমি কারো কাছ থেকে একটা পয়সা আমি মাজারের কারো কাছ থেকে নেই না, কেউ কোনো কিছু দিতে চাইলেও নেই না। আবাদতখানায় মানুষ নামাজ পড়ে এবং নর্মালি কবর যেভাবে জিয়ারাত করে সেভাবে কবর জিয়ারাত করে যায়। তো এখন আমি মানসিকভাবে শান্তিতে নাই, এবং আলিয়ার যে ছেলেটা ছিল ওই ছেলেটাও শেষ পর্যন্ত এমন এক অবস্থায় চলে গেছে, এমনটা খারাপ হয়েছে, ও আমাকে অনেকবার মারছে। আলিয়ার ছেলে আমাকে অনেকবার মারছে, এবং একবার তো আমাকে মেরেই ফেলতে চাইছিল। ছেলে নেশা করে বিভিন্ন খারাপ জায়গায় যায়, মানে ছেলেটা নষ্ট হয়ে গেছে। তো আমি আসলে ঠিক বলতে পারবো না আমার সঙ্গে যা হয়েছে, যেটা হয়েছে, কেন হয়েছে। আমি জানি আমি অপরাধ করেছি, হয়তো এই অপরাধের শাস্তি আমি পেয়েছি। আমার মতো যারা মাজারের দায়িত্বে আছেন, মাজার পরিচালনা করে, এরা যেন আমার গল্প শুনে কিছু শিখতে পারে, এই জন্য হলেও আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভাই, আমার ফোন নাম্বার, আমার ঠিকানা, আপনি যদি বিশ্বাস না করেন আপনি এসে আমার মাজার পরিদর্শন করে যেতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত সিলেটের ভাই আব্দুল আজিজের জীবনের এই ভয়ানক অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এইটা যে মাজারের ভিতরে, মানে মাজারের ভিতরে ওই গম্বুজের ভিতরে কিভাবে আলেয়ার এই পোটলা পাওয়া গেল, এটা আমি আসলে নিজেও বুঝতে পারিনি। ওনাকেও জিজ্ঞেস করলাম, উনিও সেম একই কথা বললো যে ওই পোটলা কিভাবে পাওয়া গেল এইটা উনি আসলে নিজেও বলতে পারে না। তো আমার ছোট্ট ব্রেনে বা ছোট্ট মস্তিষ্কে যা আসছে, খালেক বাবা বলেন বা যাই বলেন, তিনি কোনো না কোনো দরবেশ, অলি বা দরবেশই ছিলেন আর কি। হয়তো আল্লাহর প্রিয় বন্দারা, যাদেরকে আমরা আল্লাহ মা বলে থাকি, তারা বিভিন্ন নীরব জায়গায় গিয়ে আল্লাহর ধ্যান করে। হয়তো সে এমনই এক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর ধ্যানে হয়তো মগ্ন ছিলেন, পাগল বেশিই ছিলেন। তো তার মাজার নিয়ে বা তার কবর নিয়ে যে ধরনের ব্যবসা আব্দুল আজিজ এবং আলেয়া করেছে, তারা তার নিতান্তই শাস্তি পেয়েছে। আব্দুল আজিজ সে আমার কাছে প্রশ্ন রেখেছে, ভাই আমি যে 1+8 মাস জেল খাটতাম, আমার অপরাধকে? ওর অপরাধ ছিল এটাই যে খালেক বাবার কবর নিয়ে ও যেই ব্যবসা বাণিজ্য করেছে, যে ব্যবসা করেছে, তার শাস্তি সে পেয়েছে। এবং আলিয়া যা করেছে, আলিয়াও তার নিতান্তিত শাস্তি সে পেয়েছে, এবং আদৌ আলিয়া সে পাগল বেশেই আছে। তো এই গল্পটা আমার কাছে মনে হয় যে শুধু একটা গল্পই নয়, এই গল্পটা আমাদের ধর্মীয় মানুষদের এক চরম শিক্ষা হয়ে গেছে, চরম এক শিক্ষণীয় বিষয়। যারা গল্পটা শুনেছেন, যারা বিভিন্ন ধরনের মাজারের দায়িত্বে আছেন, মাজার সেজদা দেওয়ার জায়গা নয়, মাজারে যাবেন, যাওয়া উচিত বা যেতে পারেন, তবে সেখানে গিয়ে নর্মালি একটা কবর যেভাবে জিয়ারাত করবেন সেভাবে জিয়ারাত করে আসবেন। মাজারে শুইতে থাকা মানুষ কখনো আপনাকে কোনো কিছু দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আপনার ওপিনিয়ন থেকে হয়তো আপনি ভিন্নটা মনে করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই মাজারকে নিয়ে আমি চট্টগ্রামের চাউল ডাউল মেয়ার, কুমিরাতে চাউল ডাউল মেয়ার এক মাজার পরিদর্শন করেছি। দুর্গম পাহাড়ের উপরে ওই মাজার আমাকে অবাক করে দিয়েছে। আধ্যাত্মিকতার এক নিদর্শন আমি আমার চোখে দেখে এসেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা যেহেতু মাজারের গল্পটা শুনেছেন, তাহলে নিজের চোখে এক আধ্যাত্মিক মাজার আপনারা দেখেন। এখানেই ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। সবাই ওই ভিডিওটা দেখে ঘুমাতে যাবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।